বগুড়ার কৃতি সন্তান, আমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার জনাব আশরাফুল আলম স্যারের জন্য আরেকবার করতালি প্লিজ ভিগেন বন্ধুরা। ধন্যবাদ। তা আসলে স্যার যে কথাগুলো বলে গেল, বাস্তবে আমিও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে যাদের কারণে আজকে আমরা এই পৃথিবীতে এসেছি। আর স্যার যে বন্ধুর কথা বললেন, আমি মনে করি যে ওয়াল মিশন 21 যদি আপনি কাজ করেন, 3 থেকে 5 বছর কাজ করেন, আপনার প্রজন্মর পর প্রজন্ম আপনার কোনো টেনশন করতে হবে না। ইয়েস অর নো? এই জন্য আমি বলবো, জীবন গঠন করার জন্য আপনি যতই ব্যস্তই হন না কেন, শত ব্যস্ততার মাঝেই নেটওয়ার্ক মার্কেটিং করুন। নেটওয়ার্ক মার্কেটিং আপনার জীবনে যা দিবে, আপনি 10টি বিজনেস থেকে সেই পরিমাণ আশা করতে পারবেন না। ইয়েস অর নো বন্ধুরা? আর মা বাবা সবারই আছে, অনেকের হয়তো বাবা নাই, অনেকের হয়তো মা নাই। তো আমি বলবো যে বাবা মা থাকিতে করিও যতন, হারাইলে বুঝিবে হারিয়েছে রতন। তো যাদের বাবা মা আছে, আমরা অবশ্যই তাদেরকে কি যত্ন নিব, ভালোবাসা দিব, সর্বোচ্চ ভালোবাসাটুকু দিব বাবা মার জন্য। ইয়েস অর নো? তো এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছে আমাদের সবারই গুরু এবং বগুড়া জোনালের অ্যাডমিন, জুয়েল অ্যান্ড অ্যাসোসিয়েটের সুযোগ্য কর্ণধর জনাব হামিদুল ইসলাম জুয়েল স্যার, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার অফ ওয়াল মিশন 21। স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ সবুজ ভাই। প্লিজ কাম টু ডায়েস। স্যারের জন্য সঙ্গীগণ বন্ধুরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান স্যার এবং আমাদের চিফ ট্রেনার আমার জাকির হোসেন স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি দুটো ব্যক্তির জন্য আমি প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আমি দোয়া করে যাই, কারণ অ্যাকচুয়ালি আমি ওয়াল মিশন 21 যে পর্যায়ে গিয়েছিল একটা সময় এবং যে ব্যক্তিগুলো আমাদের সঙ্গে ছিল, আমি হয়তো থাকতাম না, কিন্তু এই দুটো ব্যক্তির কাছে পার্সোনালি আমি অনেক ঋণী হয়ে গিয়েছি। আমি এর আগেও বলেছি, এই দুটো ব্যক্তির জন্য আমি কিন্তু 21 এখন পর্যন্ত আছি। তো যাই হোক, আমরা অনারেবল জাকির স্যার আসতেছে, আমরা সবাই তার করতালি দিই। সবাই আমরা একটা দাঁড়িয়ে থেকে স্যারকে স্যালুট জানাই। আমার ড্রিম কোচ আর অনারেবল এমডি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, যেটা বললাম যে এই দুজন ব্যক্তি, আমি যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বাসায় বসেছিলাম 2018 সালে লাস্টের দিকে, একটানা 1 বছর বাসায় আমি রেস্টে ছিলাম, আমাকে 3 বার বাসায় দেখতে এসেছিল, আমার বগুড়ার সেবজগাড়ি বাসায়। এবং আমার চেয়ারম্যান স্যার আমাকে খাবার মুখে উঠে উঠে দিত। যে এই ব্যক্তিগুলো একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান স্যাররা কি দরকার আছে আমার মতো একটা ছেলে কাজ করুক বা না করুক, এই যে একটা মানুষের ব্যক্তিত্ব এবং মনুষ্যত্ব বোধ তাদের, এটা কিন্তু আমাকে মনে ছোঁয়া দিয়েছিল। আমরা যখন ভাঙ্গা পা নিয়ে যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম, আমি পা ভাঙ্গা, আমি স্ক্র্যাচ নিয়ে হাঁটি, আমার ধরে 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 প্রত্যেকটা জায়গায় এই দুজন ব্যক্তি কিন্তু আমাকে উঠে নিয়ে যেত। এবং আমি হোটেলে উঠার আগেই চেয়ারম্যান স্যার দেখি একদম দুপুরে লাঞ্চ খাবার নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। অনেক প্রায় 10 মিনিট পরে আমি আসলাম, তো স্যার বলতো তোমার জন্য দাঁড়িয়ে আছে, খাবার খাও। আমার ভাঙ্গা পায়ের কারণে আমি যেতে পারিনি সেরাদ্বীপে সেন্ট মার্টিন থেকে। তো ওখানে স্যারেরা সবাই গিয়ে তরমুজ খেয়েছে। তো স্যার চিন্তা করছে জুয়েল তো আসতে পারে নাই, ভাঙ্গা পা, আমি হোটেলে শুয়ে আছি সেন্ট মার্টিনে। তো আমার জন্য চেয়ারম্যান স্যার ওখানে খায়নি। স্যার কি করছে, তরমুজ ভেজে নিয়ে আসছে।
রাতে বসে আছে, রাত 10টার সময় আমার রুমে যায় বলতেছে আমি তোমার জন্য তরমুজ খাইনি, এখানে কাটো, আমরা একসঙ্গেই খাবো। আপনি চিন্তা করেন এই ব্যক্তিদের জন্য মানে কতটা শ্রদ্ধাশীল আসে, তাদের কথাই না, অ্যাকচুয়ালি তাদের কাছে থেকে কাজ দেখেছি। এই জন্য আমি এই কথা সবসময় বলে থাকি, ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড কোম্পানির সিস্টেম ডেভেলপ করা আছে, এখানে সবাই ডায়মন্ড হবে, সবাই 12 স্টার হবে, সবাই গাড়ি পাবে, এটা নিয়ে 1% সন্দেহ নেই, এটা নিয়ে আমি কখনো ভাবি না। প্রশ্ন হচ্ছে আপনি কার সাথে আছেন, আপনার সঙ্গীটাকে, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এই দুটো ব্যক্তি, আপনি এমন একটা প্ল্যাটফর্মে এসেছেন, একটা আদর্শবান মানুষ, স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ডোর টু ডোর, রোড টু রোড প্রত্যেকটা ব্যক্তিকে তারা সহযোগিতা করে যায়। আমি বিশ্বাস করি আমরা যারা এখানে আছি আজকে, আমরা প্রত্যেকেই সফল এবং সফল হবে ইনশাল্লাহ। কি আমরা আছি তো নাকি? ওয়ার্ল্ড মিশনের মেন প্রোডাক্ট কি? নাম্বার 1 প্রোডাক্ট কি? নাম্বার 1 প্রোডাক্ট অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, ঠিক কিনা? আমাদের ওয়ার্ল্ড মিশনের অনেক প্রোডাক্ট আছে, এই যে দেখতেছেন এখানে স্লাইড করা আছে, কিন্তু নাম্বার 1 প্রোডাক্ট আমাদের অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি নিয়ে স্যার গতকাল যেভাবে বিস্তারিত আলাপ করেছে, সত্যি কথা বলতে কি আমিও অনেস্টি আর ইন্টিগ্রিটির মধ্যে দুটো আলাদা করতে পারতাম না, কিন্তু কালকে স্যারের ট্রেনিং থেকে আমি শিখেছি যে অনেস্টিটা কি আর ইন্টিগ্রিটিটা কি। তো আমাদের আজকের পর থেকে নাম্বার 1 প্রোডাক্ট হচ্ছে কি? অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এটা আমরা লালন করব, আমরা মেনে চলবো এবং এটা আমরাই সেল করব। আমাদের মেন প্রোডাক্ট অনেস্টি ইন্টিগ্রিটির দিকেই আমাদের কাছে একটা মানুষ আসবে, ঠিক কিনা? কি পারবো তো নাকি? আজকে এই প্রোডাক্টটাই আমরা মূলত প্র্যাকটিস করব, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। আমি মনে করি আজকে এই অডিয়েন্সে যারা আছেন, এখনকার পর থেকে লাস্ট পর্যন্ত আমাদের এমডি স্যার আমাদের ট্রেনিং করাবে, অনেক ইনফরমেশন দেবে। আমি মনে করি এখানে যারা আছি সবচেয়ে সৌভাগ্যবান। আমি বললাম আপনি যেটা কল্পনা করেন নাই সেটা আজকে এখানে নিয়ে যাবেন, লাস্ট পর্যন্ত থাকতে হবে। কি পারবো তো নাকি? তো ধন্যবাদ সবাইকে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে চমৎকার স্পিচ দেওয়ার জন্য। তো চমৎকার স্পিচ দেওয়ার জন্য স্যারের জন্য চমৎকার একটা করতালি প্লিজ বিজ্ঞান। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা চলে যাব সরাসরি ট্রেনিং সেশনে। সকাল থেকে যে স্যারের অপেক্ষায় আমরা এই অডিয়েন্সে বসে আছি, আমরা অনেক বেশি নিব আজকে, এবং আমি বলবো যে 2030 সালের একটা রোড ম্যাপ আজকে আমরা পেয়ে যাব, এবং আমি বলবো যে আপনি একটা ডিসিশন মেকিং করতে পারবেন কেন আপনি ওয়ার্ল্ড মিশন 21 করবেন। তো এই পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের প্রত্যেকেরই অভিভাবক ড্রিম কোচ এমডি জাকির হোসেন স্যার, ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়ার্ল্ড মিশন 21। স্যারের জন্য সর্বোচ্চ করতালি প্লিজ বিজ্ঞান বন্ধুরা, সর্বোচ্চ করতালি প্রত্যাশা করছি স্যারের জন্য। এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বগুড়া জোনালের অ্যাডমিন জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম জুয়েল স্যার, প্লিজ করতালি চলবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ আছে সবাই? সাংঘাতিক ভালো সুস্থ আছে? আমিও আলহামদুলিল্লাহ সাংঘাতিক ভালো সুস্থ আছি। বগুড়া এসে নতুন একটা কথা শিখলাম, আসলে শিখার কোনো শেষ নেই, তাই না? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। শিখার কিন্তু কোনো শেষ নেই। শেষ আছে? একদম বাচ্চাদের থেকে অনেক কিছু শিখার আছে, আছে না? সবার কাছ থেকে কিন্তু শিখতে পারি। ইংরেজিতে একটা কথা আছে যে অ্যান অ্যাডাল্ট ক্যান নট টিচ অ্যানাদার অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট পার্সন আর একটা অ্যাডাল্ট পার্সনকে
শিখাইতে পারে না। তো আমরা এখানে যারা আছি সবাই কি অ্যাডাল্ট না অ্যাডাল্ট না? অ্যাডাল্ট বলতে কি বোঝেন? অ্যাডাল্ট মানে কি? অ্যাডাল্ট মানে কি? আমি যে বললাম যে আমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে কি? প্রাপ্তবয়স্ক। তো প্রাপ্তবয়স কত হইলে হয়? 18 হইলে হয়। আচ্ছা, আমরা অ্যাডাল্ট, আমাদের বয়স কত? 18 প্লাস। খেয়াল করেন, অ্যাডাল্ট 18 প্লাস। সায়েন্স কি বলে জানেন? 18 প্লাস হইলে আপনি অ্যাডাল্ট না। 18 প্লাস হইলেই আমি অ্যাডাল্ট না। যেমন দেখা গেছে 70 বছর বয়সে অনেকে মানসিকভাবে বিকারগ্রস্ত না? তো যে মানসিকভাবে বিকারগ্রস্ত সে কি অ্যাডাল্ট? তাহলে অ্যাডাল্টটা বয়সের উপর ডিপেন্ডেন্ট না। অ্যাডাল্টটা কি? বয়সের উপর ডিপেন্ডেন্ট না। বাট আমরা এটা একটা বয়স মেজারমেন্ট করে এটা মেনটেন করি। এই যে, কারণ প্রত্যেকটা দেশে একটা একক থাকা দরকার, এই জন্য বয়সটাকে আমরা একক ধরে এবং 18 ধরে সেটাকে মেনটেন করছি, আর কিছু না। বুঝা গেছে না? যায় নাই? এখন এই বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক কিছু আছে। যেমন ধরেন, কারো বাবা আছে এবং তার বয়স 40 বছর, 40 বছর বয়স, আর কারো বাবা নাই, তার বয়স 25 বছর। কার অভিজ্ঞতা এখানে বেশি? একজনের বয়স 40 বছর কিন্তু তার বাবা আছে, আরেকজনের বয়স 25 বছর কিন্তু তার বাবা নাই। অভিজ্ঞতা কিন্তু 25 বছরের ওরা বেশি। তার কারণ হচ্ছে সে বেশি পরিমাণ চ্যালেঞ্জ ফেস করছে, সে বেশি পরিমাণ প্রবলেম ফেস করছে। তাহলে বয়সের সাথেই সবকিছু যায় না। সায়েন্স বলে আপনার ব্রেন কাজ করে দুইটা ওয়েতে। কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। নাম্বার 1, এটাকে বলা হয় ইনডাকটিভ ওয়ে। কি ওয়ে? ইনডাকটিভ ওয়ে। যখন আপনার বিবেক, আপনার বিশ্লেষণ আপনার যুক্তি দিয়ে বিশ্লেষণ হয় না, যে যেটা বলে সেটা কি ট্রাস্টের দিকে নিয়ে যায়, সেটা কি বিশ্বাস করে। যেমন ছোটকালে বা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের, ভাই বোনদের কি রাতে হয়তো অনেক সময় ঘুমায় না, বাট কি বলে ঘুম পাড়ান? যে পাগল আসতেছে তাড়াতাড়ি ঘুমাও, বাঘ আসতেছে তাড়াতাড়ি ঘুমাও, তাই না? আকাশে চাঁদকে দেখায় বলেন ওই যে চাঁদ মামা। সে কি বড় হইয়া যখন বুঝতে শিখে না তখন কিন্তু চাঁদ কি মামা মনে করে। মনে করে কি করে না? রাতের বেলায় আমাদের দেশে সুন্দরবন গিয়েও বাঘ কেউ দেখছেন? আর সেখানে ঘরে থেকে বলতেছেন বাঘ আসবে, সেটাও কিন্তু সে ট্রাস্ট করতেছে। কারণ কি? তার ব্রেন কোন ওয়েতে কাজ করতেছে? ইনডাকটিভ ওয়েতে। আপনি যখন ইনডাকটিভ ওয়েতে আপনার ব্রেনটাকে কাজ করাবেন তখন হয়েছেন আপনি অপ্রাপ্ত বয়স্ক। বুঝা গেছে? কারণ আপনার ব্রেন কোন ওয়েতে কাজ করছে? ইনডাকটিভ ওয়েতে। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি একটা এক্সাম্পল দিই। এটা শুনলে আপনাদের খুব হাসি পাবে যে আসলে কত বোকা ছিলাম, এখনো আছি, আর বোকা থাকতেই ভালো লাগে, কারণ অত চালাক চতুর হওয়া দরকার নেই। পৃথিবীতে চালাক চতুর ব্যক্তিরা খুব বেশি ভালো করছে এমন নজির খুব কম আছে। বুঝা গেছে? তো এখন কতটা বোকা ছিলাম চিন্তা করেন। আমার ইমিডিয়েট এক বড় ভাই ছিল, নাম ছিল শফিকুল, আমার 3 বছরের বড়। তা আমি তাকে সবসময় মেন্টর মানতাম, আমার বড় তো বড় ভাই। তো যদিও একটা স্টেজে গিয়ে আমার 3 বছর পরে সে এসএসসি পাস করছে, কিন্তু ছোটকালে সে কি ছিল? আমার মেন্টর, আমার হিরো, আমার সকল কিছুর আদর্শ ছিল সে। সে যা বলতো চোখ বন্ধ করে সেটাকেই ট্রাস্ট করতাম এবং সেটাই করতাম ছোটকালে। তো একদিন আপনারা জানেন ওই সময় আকাশে যখন বিমান যাইতো বা হেলিকপ্টার যাইতো, এইটা দেখার জন্য কিন্তু মানুষ কি বাইরে, ঘর থেকে বাইরে বের হয়ে আসতো, আর বিমান যেতেছে।
হেলিকপ্টার যেতেছে এটা দেখার জন্য। এত কিউরিসিটি ছিল মানুষের মধ্যে। এখন তো অ্যাভেলেবেল চলে, ওই সময় কিন্তু অ্যাভেলেবেল ছিল না। শব্দ পেলেই কি দৌড়ে বের হয়ে আসতো। আমাদের ক্ষেত্রেও সেম কিউরিসিটি ছিল, তো বের হয়ে আসতাম। তো একদিন আমরা মাঠে খেলতেছি, হঠাৎ করে একটা বিমান আসতেছে, তো সে আমার হাত ধরে দৌড় দিল, আর পাশে পাশে আমাদের সাথে যারা ছিল সবাই দৌড়িতেছে। দৌড়ে একটা গাছতলার নিচে দাঁড়াইলাম। দাঁড়ায়া পরে উকি ঝুঁকি পেরে দেখতেছে বিমান কিভাবে যাচ্ছে। আমার মধ্যে আরেকটা কিউরিয়াসিটি জাগলো যে কি ব্যাপার, এই গাছতলায় দাঁড়ায় কেন উকি ঝুঁকি পেরে দেখতেছি, এটা তো খোলা আকাশের নিচে দাঁড়ায় থাকতে দেখতে পারতাম নাকি। তো তখন সে বলতেছে, আরে বোকা, বিমান থেকে যদি কেউ পায়খানা করে দিত মাথার উপর পড়বে না? তো তখন তার কথা মনে হয়েছে আসলে তো তাই, তাই না? তো পায়খানা করে তো মাথার উপর পড়বে না। এরপর থেকে কি করতাম, এরকম যদি বিমান আসতো বা কোনো কিছু এরকম দেখতাম, তাহলে কি করতাম, দৌড়ে হয় গাছের নিচে দাঁড়ায় দেখতাম, অথবা কোনো চালার নিচে দাঁড়ায় উকি ঝুঁকি পেরে দেখতাম। কখনো ভালোভাবে আর বিমান দেখার সুযোগ হয়নি। কেন? ওই সময় আমার ব্রেন কাজ করছে কোন ওয়েতে, ইনডাকটিভ ওয়েতে। বুঝে গেছে? এখন অনেক 5 বছর 6 বছরের ছেলে মেয়েদেরও ইনডাকটিভ ওয়েতে কাজ করে। একদম 10 বছরের ছেলে মেয়েদেরও ইনডাকটিভ ওয়েতে কাজ করে, 18 বছর ছেলে মেয়েদেরও ইনডাকটিভ ওয়েতে কাজ করে, আবার 70 বছর ছেলে মেয়েদেরও। তখন তো ছেলে মেয়ে না, যেহেতু ইনডাকটিভ ওয়েতে কাজ করে এই জন্য আমরা তাকে ছেলে মেয়েই বলতে পারি। আমরা তখন তাকে কি বলি, মানসিকভাবে বিকারগ্রস্ত। অর্থাৎ তার মনের গ্রোথ বা ব্রেনের গ্রোথটা বডির সাথে বা বয়সের সাথে হয়নি। বুঝা গেছে বিষয়টা? আমরা বাংলাদেশে মানুষগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানসিকভাবে বিকারগ্রস্ত, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটা হয়তো আমাকেও ছোট করা হয়, আপনাদেরকেও ছোট করা হয়, কিন্তু ঘটনা দেখেন, চিলে কান নিচে এইটা একজনের কাছে শুনে কিন্তু আমরা চিলের পিছনেই দৌড়াই। এটা কতটুকু রাইট কতটুকু রং এটা কিন্তু আমরা জাস্টিফাই করার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। সুতরাং আপনি যদি ভালো কিছু করতে চান, আপনি আপনার উপর ভরসা রাখেন, আপনার বিবেককে লালন করেন। আইন কি বলছে দেখা দরকার নেই। আপনি যদি বিবেককে লালন করতে পারেন, অটোমেটিক সেটা আইন পালন হয়ে যাবে। আপনি যদি বিবেককে লালন করেন, অটোমেটিক ধর্ম পালন হয়ে যাবে। এই জন্য প্রত্যেকে কি করবেন, যুক্তি তর্ক বিশ্লেষণ করে যেটা রাইট মনে হবে সেটা করবেন, দেখবেন বাকি জিনিসগুলো অটো হয়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? আর দ্বিতীয় আরেকটা ওয়ে, সেটাকে কি বলে, ডিডাকটিভ ওয়ে। অর্থাৎ যখন মানুষের ব্রেন যুক্তি তর্ক বুঝে। 5-6 বছর ছেলে মেয়ে 10 বছরের একজনের কিন্তু ব্রেন ডিডাকটিভ ওয়েতে কাজ করতে পারে। তাহলে ইনডাকটিভ ওয়েতে যদি কাজ করে সে অপ্রাপ্ত বয়স্ক, আর ডিডাকটিভ ওয়েতে কাজ করলে সে প্রাপ্ত বয়স্ক। 10 বছরের ছেলে মেয়েরও ডিডাকটিভ ওয়েতে কাজ করতে পারে, তাহলে সে প্রাপ্ত বয়স্ক। আবার 70 বছরের কারো ইনডাকটিভ ওয়েতে কাজ করতে পারে, সে অপ্রাপ্ত বয়স্ক। বুঝা গেছে না যায়নি? তাহলে আমরা এখানে যারা আছি, আমি আশা করব আপনারা আপনাদের ব্রেনটাকে কোন ওয়েতে কাজে লাগাবেন, কোন ওয়েতে কাজে লাগাবেন, ডিডাকটিভ ওয়েতে। বুঝা গেছে বিষয়টা? যখন আপনি আপনার ব্রেনটাকে ডিডাকটিভ ওয়েতে কাজে লাগাবেন, আপনি নিশ্চিত থাকেন কোথাও আপনি ঠকবেন না। হয় শিখবেন, না হয় জিতবেন, দুইটার একটা করবে, কিন্তু ঠকবেন না। বুঝা গেছে বিষয়টা? আর সবসময় মাথায় রাখবেন, প্রতিনিয়ত যখন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনি হয়তো ওই জায়গাটায় জিতলেন না, বাট আপনি কি করলেন, শিখলেন। আপনি শিখার জন্য এমন কোনো বিনিয়োগ কোনো জায়গায় করবেন না যেই শিখার কারণে আপনার সেই বিনিয়োগটা লস হওয়ার কারণে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম কোনো শিখতে যাবেন না। বুঝা গেছে? তাহলে বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন দেখেন, আমার এইখানে এক ভদ্রলোক আসছিল, উনি ব্যাংকে চাকরি করতো, 58 লক্ষ টাকা পাইছে, পেনশন পাইছে ন্যাশনাল ব্যাংক থেকে। তো তার ছেলে ঢাকা ভার্সিটি থেকে আপনার অর্থনীতির উপর অনার্স মাস্টার্স করছে। তার 58 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকাই তার ছেলেকে দিছে বিজনেস করার জন্য। 3 বছরের মাথায় তার অবস্থা এরকম হয়েছে যে সেই 50 লক্ষ টাকা তো লস করছি, ছেলেকেও হারানোর মতো অবস্থা, সে অ্যাডিক্টেড হয়ে গেছে।
নেশাগ্রস্ত হয়ে গেছে। কেন? হতাশায়। এত বেশি হতাশা তার মধ্যে গ্রাস করছে। কারণ একটা অনার্স মাস্টার্স করে ছেলে, তাও ঢাকা ভার্সিটি থেকে, সে যদি তার বাবার সর্বশেষ সম্বল, যেটা সারা জীবন অর্জন করা যে সম্পত্তি, সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সে কি মানতে পারে? মানার সুযোগ আছে? এখন তারা আসছে আমার কাছে, বললো বাবা তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, এটা আমাকে একটু সাজেস্ট করো, আমার ছেলের এই অবস্থা, এখন কি করা যায়? তা আমি বললাম যে আপনি যে আপনার ছেলেকে এত টাকা দিলেন, কি হিসাবে দিলেন? আর আপনার ছেলে বিজনেস নামছে, বিজনেসটা শিখছে কোথায়, প্র্যাকটিস কোথায় করছে? ঠিক আছে? তখন বাবা বলতেছে সে যেহেতু অর্থনীতিতে অনার্স মাস্টার্স করছে, মনে করছি সে বিজনেসটা ভালো পারবে। তো মনে করা আর পারা দুইটা কি এক জিনিস? প্র্যাকটিক্যালি বিষয়টাকে একভাবে মেনটেন করতে হবে, আর সেই অনুযায়ী কাজটা করতে হবে, কারণ এক্সপিরিয়েন্সটা আপনাকে নিতে হবে। আপনার 10 লাখ টাকা পুঁজি আছে, মিনস 10 লাখ টাকা যদি আপনি একই পথে খরচ করে ফেলেন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে, তাহলে আপনি বিজনেসটা করবেন কিভাবে? সব ক্ষেত্রে সময় লাগে, সময়কে গুরুত্ব দিতে হয়, দাম দিতে হয়, এবং এই সময়ের প্রেক্ষিতে নিজেকে ডিডাক্টিভ ওয়েতে যাতে আপনার ব্রেনটা কাজ করে সেই ওয়েতে নিয়ে যেতে হয়। বুঝা গেছে বিষয়টা? আমি কি বলছিলাম যে অ্যান অ্যাডাল্ট ক্যান নট টিচ অ্যানাদার অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট পার্সন আরেকটা অ্যাডাল্ট পার্সনকে শিখাইতে পারে না, কারণ আমরা এখানে সবাই অ্যাডাল্ট। বুঝা গেছে? বাট অ্যান অ্যাডাল্ট ক্যান লার্ন অ্যানাদার অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট পার্সন আরেকটা অ্যাডাল্ট পার্সন থেকে শিখতে পারে। আপনি চাইলে আমার কাছ থেকে শিখতে পারবেন, আমি চাইলে আপনার কাছ থেকে শিখতে পারবো, কিন্তু আমি চাইলে আপনাকে শিখাইতে পারবো না, আপনি চাইলেও আমাকে শিখাইতে পারবেন না। তো সুতরাং শিখার একটা মানসিকতা থাকতে হবে। এখন এই যে শিখার মানসিকতা, এই মানসিকতাটা ধরেন আপনার একটা গ্লাস আছে, এই গ্লাস যদি পানি দিয়া হোক, সেটা ময়লা পানি হোক, যে কোনো কিছু দিয়ে পরিপূর্ণ আছে, তাহলে এখন করে নতুন করে যদি পানি ঢালেন, এই গ্লাসে কি ঢুকবে? উপচে পড়বে না? উপচে পড়ে যাবে। তাহলে দেখেন, এটা যদি ময়লা পানি দিয়ে পরিপূর্ণ হয়, এখন পরিষ্কার পানি যদি আপনি ঢালেনও, এটা কি পরিষ্কার পানি দিয়ে পরিপূর্ণ হবে? পরিষ্কার পানি দিয়ে পরিপূর্ণ হইতে হইতে অনেক সময় লাগবে। কারণ কি, আস্তে আস্তে এটা যখন ডালবেন, ময়লা পানিও পড়বে, পরিষ্কার পানিও পড়বে, দেখবেন, অর্থাৎ ময়লাটা নিষ্কাশন হইতে যথেষ্ট সময় লাগবে। তাইলে আপনার ভালো বা মন্দ যে কোনো জিনিস দিয়ে যদি আপনার মন পরিপূর্ণ থাকে, আপনার বিবেক পরিপূর্ণ থাকে, তাহলে তাকে রাইট ওয়েতে শিখানো এবং তার শিখা দুইটাই কিন্তু টাফ। আমরা যে সিস্টেমে সকল কিছু শিখে আসছি, আমাদের যে পারিপার্শ্বিকতা থেকে আমরা যা শিখছি, এইটা যদি আমরা আমাদের মধ্যে ধরে রাখি, তাহলে ভালো কিছু যখন আসবে তখন আপনি খুব সহজে রিসিভ করতে পারবেন না, কারণ আপনার তো এটা পরিপূর্ণ। একটা গল্প আছে না, যে এক ছাত্র সে গান শিখতে চায়, সে এক ওস্তাদের কাছে গান শিখতে গেছে। তো গান শিখতে যাওয়ার পরে ওইখানে টিচারের 3 মাসের একটা কোর্স আছে, যে 3 মাসে তাকে গান শিখায়। তো বলল, ওস্তাদ আমি তো অলরেডি একটা টিচারের কাছে কিছুটা সময় শিখছি, কিছু কিছু গান পারি, তারপরেও কি আমার 3 মাস লাগবে? তখন তিনি বললেন যে তুমি 3 মাস গান শিখছো বা আদার্স কোথাও শিখছো, তাহলে তোমার সময় লাগবে 6 মাস। প্রথমে সে চিন্তা করলো কি, যদি আমি কোথাও শিখে থাকি তাহলে আমার সময় একটু কম লাগবে, কিন্তু ওস্তাদ কি বলছে, তোমার জন্য সময় লাগবে 6 মাস। বললো কেন? আমি তো শিখছি অলরেডি। বললো তুমি আগে যা শিখছো সেটাকে খালি করতে বা সেটাকে ভুলাইতে লাগবে 3 মাস, পরে আবার শিখাইতে লাগবে 3 মাস। বুঝা গেছে বিষয়টা? সুতরাং আমাদের এই সমাজের সাথে অনেক কিছু যেগুলো আমরা শিখি, সব শিক্ষাই যে আমাদের জন্য ভালো এমন কিন্তু না, সব শিক্ষাই যে আমাদের জন্য ভালো এমন কিন্তু না। তাইলে রাইট ওয়েতে আমাদের শিক্ষাগুলো শিখতে হবে। আপনি টাকা রোজগার করবেন, কিন্তু টাকা রোজগারেরও একটা ওয়ে আছে। আপনি কথা বলবেন, কথারও একটা ওয়ে আছে, ঠিক আছে? তাহলে
শুধু টাকা রোজগারের উদ্দেশ্য থাকলে হবে না, টাকা রোজগারের পাশাপাশি সম্মানটাকেও থিঙ্ক করতে হবে, সম্মানটাকেও চিন্তা করতে হবে। টাকা রোজগারটা কিভাবে করবেন, এটাকে বলা হয় ফ্লোয়িং চার্ট অফ হিউম্যান ডিমান্ড। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখেন। এটা কি বলে? ফ্লোয়িং চার্ট অফ হিউম্যান ডিমান্ড। নাম্বার 1, এই প্রথম ধাপ, একটা মানুষের প্রথম ধাপ কি থাকতে হবে? আপনার বেসিক নিড কি? আপনার বেসিক কি? ইট ইজ এ নিড। আপনার যখন প্রয়োজন থাকবে, তখন পৃথিবীর কোনো আইনই আপনার কাছে আইন না। আপনার যখন ক্ষুধা থাকবে, কোনো আইন কি আপনি মানবেন? একটা খাবার সামনে দেখছেন, সেটা বাসি না পচা, এটা খাবার যোগ্য বা যোগ্য না, এটা কি হালাল না হারাম, এটা কি আপনার মাথায় কাজ করবে? করবে না। তাহলে মানুষের প্রথম ধাপটা কি? নিড। যখন আপনার নিড ফুলফিল হবে, আপনার প্রচন্ড ক্ষুধাটা যদি কিছুটা নিবারণ হয়, তখন আপনি চিন্তা করবেন, হায় আল্লাহ আমি কি খাইতেছি, এটা খাওয়া ঠিক হচ্ছে না। তাহলে নিড আগে ফুলফিল হইতে হবে। নিড ফুলফিল হইলে সেকেন্ড ধাপকে বলা হয় ওয়ান্ট। কি বলে? ওয়ান্ট। যখন ওয়ান্ট মানে কি? আপনি এখন মোটা চালের ভাত খান, যদি আরো একটু টাকা পয়সা পকেটে থাকে, তাহলে মনে হইব মোটা চালের ভাত, এটা যদি চিকন চাল হইতো তাহলে একটু ভালো লাগতো। কিন্তু মোটা চালেরটা কিন্তু আগে দরকার হয়েছে, সেটা ফুলফিল হওয়ার পরে পরেরটা চিন্তা হয়েছে, এর আগে কিন্তু না। আপনার একটা শার্ট আছে, তখন চিন্তা হয়েছে যে আর একটা শার্ট হইলে ভালো হইতো। আমি কি বুঝাইতে পারছি? আপনার ঘরে 32 ইঞ্চি একটা টিভি আছে, তখন আপনার মধ্যে একটা চিন্তা হইলো যে যদি ঘরে 50 ইঞ্চি একটা কার্ভ টিভি থাকতো বা স্মার্ট টিভি থাকতো, তাহলে আর একটু ভালো হইতো। তাহলে 32 ইঞ্চি দিয়ে আপনার চলে, এটা হচ্ছে আপনার নিড। বাট 32 ইঞ্চিতে 50 ইঞ্চি করতে চান, এটা কি আপনার ওয়ান্ট, এটা আপনার চাওয়া। আচ্ছা, যখন নিড এবং ওয়ান্ট ফুলফিল হয়, দেন তৈরি হয় কি? ফ্রিডম। আপনি স্বাধীনতা চান। কিসের স্বাধীনতা? সব ক্ষেত্রেই স্বাধীনতা চান। আর্থিকভাবে স্বাধীন হইতে চান, সময়ের ক্ষেত্রে স্বাধীনতা চান, ঠিক আছে? নিজেকে পরিচালনার ক্ষেত্রে স্বাধীন হইতে চান, কারো অধীনে থাকতে চান না। কারণ আপনার নিডও ফুলফিল, চাওয়াটাও ফুলফিল। তখন দেখবেন আপনার কাউকে মানতে ভালো লাগবে না। আমার কিসে কম আছে, আমি তারে মানবো, এরকম একটি অ্যাটিটিউড কিন্তু ভিতরে কাজ করে। বুঝা গেছে? দেন যখন আপনি ফ্রিডম হয়ে যাবেন, তখন আপনার চাওয়া থাকবে পজিশন। এটা অটোমেটিক তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবেন, ফ্রিডম হয়ে যাবেন, বা যে কেউ হইলে, তখন দেখবেন সে কি মসজিদে গিয়ে ঘুরেঘুরি করে, মাদ্রাসায় গিয়ে ঘুরেঘুরি করে, স্কুলের চারপাশে ঘুরেঘুরি করে, কারণ সে বিভিন্ন কমিটিতে এখন অ্যাড হইতে চায়, কারণ তার আর কোনো কাজ নাই। সে মসজিদ কমিটিতে যেতে চায়, মাদ্রাসা কমিটিতে যেতে চায়, স্কুল কমিটিতে যেতে চায়, মেম্বার হইতে চায়, চেয়ারম্যান হইতে চায়, কারণ সে তখন কি, তার নিটও নাই, ওয়ান্টও নাই, সে ফ্রিডম। তখন তার এই পজিশনটা খুব বেশি দরকার। যখন মানুষ পজিশন পেয়ে যায়, তখন তার চাওয়া হয় অনার। তখন সে কি চায়? অনার, সম্মান। বুঝা গেছে? পজিশন হলে, আমি মেম্বার, এলাকার মেম্বার, আমার সালাম দিলা না, পজিশন হলে তার অনারের চাহিদাটা অটো তৈরি হয়। যখন অনার কমপ্লিট হয়ে যায়, তখন তার মধ্যে আরেকটা চাহিদা তৈরি হয়, সেটাকে বলা হয় পাওয়ার। তখন তার শক্তি দরকার। যেমন এলাকার একটা সম্মানিত ব্যক্তি, তার কাছে আপনি একটা বিচার সালিশ ডাকলেন বা বিচার দিলেন একজনের ব্যাপারে, আমি তাকে বারবার খবর দিল, সে আসলো না, তখন কি আরেকজনকে পাঠাই দেয়, এই যাও তার ধরে নিয়ে আসো। আমি এতবার বললাম, সে আসলো না, কিন্তু প্রথম কি সে সম্মানের দিক দিয়েই ভাবছে, সম্মানের খাতিরে তাকে বলছে। পরবর্তী সময় সেটা যখন কাভার হয় নাই, তখন কি পাওয়ার, তার একটা চাহিদা তৈরি হয়েছে। বুঝা গেছে বিষয়টা? এখন আমি যে কথাটা বলতেছিলাম, আমরা টাকা ইনকাম করতে চাই, আমরা সব কিছু চাই, কিন্তু চাওয়ার মধ্যে কি লাগবে?
ধারাবাহিকতা লাগবে। এই ফ্লোয়িং চার্টটাকে আপনার ফলো করতে হবে। আপনি যদি এই ফ্লোয়িং চার্টটা ফলো না করেন, সমাজে একটা অসঙ্গতি হবে, সমাজে একটা অধপতন চলে আসবে। বুঝা গেছে না যায় নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন কিভাবে? তাহলে আপনার প্রথম বেসিক নিড ফুলফিল হইতে হবে। বেসিক নিড, এখন বেসিক নিড ফুলফিল হবেন আপনি স্বপ্ন দেখবেন কোনটাকে নিয়ে? সর্বোচ্চটাকে নিয়ে। সর্বোচ্চ, কারণ হায়ার দ্য টার্গেট অ্যাচিভ দ্য নেয়ারার। আপনি সর্বোচ্চটা নিয়ে যখন স্বপ্ন দেখবেন, তখন তার কাছাকাছি হইলেও পৌঁছবেন। বুঝা গেছে না যায় নাই? তাহলে কিন্তু আমরা আমাদের সমাজে যেটা করি, অসঙ্গতিটা কেন হয়? আমার বেসিক নিড ফুলফিল না, আমার চাওয়া ফুলফিল না, আমি ফ্রিডম না, আমার পজিশন নেই, আমার অনার নেই, কিন্তু আমি পাওয়ার খাটাই। যখন পাওয়ার খাটাইতে যাই তখন কি হয়? পেশি শক্তিটা উল্টা প্রভাব পড়ে, কারণ তাকে মানুষ মানে না, কারণ তার অনার নাই। ঠিক আছে? তাকে মানুষ সম্মান করে না, কারণ তার পজিশন নাই। বুঝা গেছে? পজিশন নাই কারণ সে আর্থিকভাবে সময়ের দিক দিয়ে সবকিছুতে ফ্রিডম না। সে কেন ফ্রিডম না? তার নিড এবং ওয়ান্ট ফুলফিল না। বুঝা গেছে? একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। একটা শেষ না করে যদি আপনি আরেকটায় যান, তখনই প্রবলেমটা ক্রিয়েট হবে। ঠিক আছে? যেমন আমাদের ক্ষেত্রে অনেকে কি করে, যে স্টার্ট করার পরেই নিড ফুলফিল হইল না, সে ওয়ান্টের দিকে দৌড়ায়। ওয়ান্ট ফুলফিল হইল না, সে ফ্রিডমের দিকে দৌড়ায়। ফ্রিডম হইল না, সে পজিশনের দিকে দৌড়ায়। তাইলে কিন্তু হবে না। বুঝা গেছে বিষয়টা? যেমন দেখেন, এই সিস্টেমে আপনার বেসিক নিডটা কি? বেসিক নিডটা কি? বেসিক নিড হয়েছে আপনার টিমে কি আপনি ইনভলভ হয়েছেন, আপনার নিচে একটা টিম লাগবে, এটা হচ্ছে আপনার একটা নিড। কিন্তু আপনি টিম ছাড়া আপনার যদি চাওয়া থাকে, অন্যরকম চাওয়া হবে, আপনি ফ্রিডমে আসতে পারবেন? আপনি পজিশনে যেতে পারবেন? আপনার পকেটে টাকা আছে, আপনি সেন্টার ক্রিয়েট করে করে পজিশনে যেতে পারবেন। বাট বাকি জিনিসগুলো কি হবে? আপনার ওয়ান ফুলফিল হবে, আপনি ফ্রিডম হইতে পারবেন, বাট পজিশন ক্রিয়েট হবে। বুঝা গেছে কি বিষয়টা? তাহলে দেখেন, আমাদের এই জিনিসটাকে মেনটেন করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কি মেনটেন করার মানসিকতা আছে? এটা মাথায় রাখবেন। পরে ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে, কানেক্ট না করলে হবে না। ঠিক আছে? মাথায় রাখবেন। কিরকম দেখেন, যেমন যেটা বলতেছিলাম, যে আমাদের ব্রেনটা কোন ওয়েতে কাজ করতে হবে? কোন ওয়েতে কাজ করতে হবে? সবার কি মনে আছে? একসাথে বলেন তো, কোন ওয়েতে কাজ করতে হবে? ডিডাকটিভ ওয়েতে কাজ করলে একটা পূর্ণ গ্লাস আমাদের আছে, পূর্ণ গ্লাসটাকে কি করতে হবে? খালি করতে হবে। খালি করে পরিষ্কার পানি দিয়ে বা ভালো জিনিস দিয়ে ওইটাকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। যেমন দেখেন, একটা এক্সাম্পল দিই। যেমন দেহ প্লাস আত্মা। দেহটা কি? শরীর, এটা হার্ডওয়্যার। আত্মাটা কি? সফটওয়্যার। দেহটা কি? হার্ডওয়্যার। আত্মাটা কি? সফটওয়্যার। আচ্ছা, পাশাপাশি দেখেন, এই যে মোবাইল, আপনি সেট ইউজ করছেন, তাই না? সেটের সাথে কি? সিম বা নেটওয়ার্ক ইউজ করছেন। দেহটা দেখা যায়, আত্মাটা কি দেখা যায়? মোবাইলটা দেখা যায়, নেটওয়ার্ক কি দেখা যায়? এখন আপনি দেখেন, এখানে কোনটার গুরুত্ব বেশি? সবটিরই গুরুত্ব আছে, বাট বেশি গুরুত্ব কোনটার? দেহ না আত্মা? কোনটার গুরুত্ব বেশি, মোবাইল না নেটওয়ার্ক? তাইলে একটা জিনিস দেখেন, আমরা দেহের ভ্যালু দিই অনেক বেশি। দেহের ভ্যালু কি? অনেক বেশি। মোবাইলের ভ্যালু কি? অনেক বেশি। আত্মার ভ্যালু কি? কম দিই। আত্মার ভ্যালুটা বুঝি না। নেটওয়ার্কের ভ্যালুটা
বুঝি না, যেহেতু এটা সফটওয়্যার, এটা চোখের বাইরে, আমাদের চিন্তার বাইরে। আমি যত্ন করি কার? দেহের। আত্মার যত্ন কি খুব বেশি করি? করি না। আমি যত্ন করি কার? মোবাইলের। নেটওয়ার্কের যত্ন কি খুব বেশি করি? করি না। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? এখন দেহের যত্ন কিভাবে করি? সুন্দর জামা কাপড় পরছি, সুন্দর পোশাক পরছি, প্রত্যেকদিন প্রসাধনী ইউজ করছি, সাবান দিয়ে গোসল করছি, শ্যাম্পু দিয়ে চুল ধুইতেছি, তাই না? ক্রিম লাগাচ্ছি। প্রতিনিয়ত আমি দেহকে কি করছি? সেবা দিচ্ছি। বাট আত্মাকে কি সেবা দিচ্ছি? দিচ্ছি কি দিচ্ছি না? আচ্ছা, তাহলে একটা মোবাইল, মনে করেন 1.5 লাখ টাকা দিয়া আপনি একটা আইফোন কিনছেন। কত টাকা দিয়া? 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনছেন। যদি এই আইফোনের মধ্যে নেটওয়ার্ক না থাকে, তাহলে আইফোনের ভ্যালু কি? তাহলে 1.5 লক্ষ টাকা দিয়ে কি কিনছেন? ফোন কিনছেন। নেটওয়ার্কটা কিনতে কয় টাকা লাগছে? সর্বোচ্চ 150 টাকা। ফ্রিও তো পাওয়া যায় নাকি? দেখেন না, রাস্তাঘাটে বসে থেকে 20 টাকায় সিম পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না? আচ্ছা, তাহলে আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে ফোন কিনছেন, যদি 150 টাকা দিয়ে আপনি নেটওয়ার্কটা না কিনেন, সিমটা না কিনেন, তাহলে এই ফোনের কি কোনো ভ্যালু আছে? নাই। বিষয়টা হচ্ছে, আপনার খুব সুন্দর দেহ আছে, বাট আপনি সফট স্কিল সম্পন্ন না। অর্থাৎ আপনি আত্মাটাকে লালন করেন নাই, আত্মাটাকে ডিজাইন করেন নাই, আত্মাটাকে পরিপূর্ণ করেন নাই। আপনি প্রতিনিয়ত শিখছেন না, শিখার চেষ্টা করছেন না। তাহলে ঘটনা কি দাঁড়াবে? ভ্যালুটা কোনটার বেশি তৈরি হবে বলেন? এখানে যেমন দুইটা মিলে কি একটা প্রসেস, দুইটা মিলে কি একটা প্রসেস। কি হলো? বুঝা গেছে? তাহলে আপনি ভ্যালু দিবেন কোনটার? দেহের না আত্মার? আপনি ভ্যালু দিবেন কোনটার? মোবাইলের না নেটওয়ার্কের? কিন্তু আমরা কি প্র্যাকটিক্যালি সেটা দিচ্ছি? দিচ্ছি না। তাহলে যত্নটা কার করতে হবে? আত্মার যত্নটা করতে হবে। সেই যত্নগুলো কিভাবে করবেন, সেই বিষয়গুলা আমরা একটু একটু শেয়ার করব। খুব বেশি শেয়ার করার সুযোগ নেই, কারণ সময় অল্প। আপনি যদি 10টায় শুরু করতেন, হয়তো 4-5 ঘন্টা নিয়ে আলোচনা করতাম। আমি যেভাবে চিন্তা করছিলাম আজকে আলোচনা করবো, হয়তো সেভাবে আলোচনা করার সুযোগ নেই, কারণ আপনার টাইমটাকে সেভাবে গুরুত্ব দেন নাই। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দেখেন, আমি প্রতিনিয়ত যেটা করি সেটা একটা আইডিয়া আপনাকে দিই। সবসময় মাথায় রাখবেন, কে কি বললো না বললো এটা ফ্যাক্টর না। আপনি নিজেকে কিভাবে চিন্তা করলেন, নিজেকে কিভাবে ভাবলেন, এটাই হচ্ছে ফ্যাক্টর। বুঝা গেছে? আপনি নিজেকে কিভাবে ভাবলেন, কিভাবে চিন্তা করলেন, সেটা হচ্ছে ফ্যাক্টর। তো আপনি যখনই নিজেকে ভাববেন, ফিল করবেন আপনি একটা পারফেক্ট মানুষ। আপনি নিজে নিজেকে সম্মান দিবেন, নিজে নিজেকে রেসপেক্ট করবেন, নিজে নিজেকে সবসময় ভাববেন আপনি একটা সফল মানুষ। সবসময় যখন ভাবতে শিখবেন, তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে সেই পাওয়ারগুলো আপনার মধ্যে ক্রিয়েট হইতে থাকবে। বুঝা গেছে? কি আমরা কি এটা ভাবতে পারবো? যেমন দেখেন, কত সহজ ভাবনাটা। এখানে আপনারা যারা আছেন, স্টুডেন্ট কারা কারা আছেন একটু হাত তোলেন তো। অনেক স্টুডেন্ট, সবার জন্য একটা হাততালি। দেখেন, আগামী 10 থেকে 12 বছর আপনারা যদি এই জিনিসটা প্র্যাকটিস করেন, তাহলে প্রসপারিটি মিনস হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মিনস হচ্ছে ধন, সম্পদ, সম্মান। তিনটা জিনিসই আপনাদের মধ্যে ইজিলি ধরা দিবে। ধন, সম্পদ এবং সম্মান ইজিলি ধরা দিবে। প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? প্র্যাকটিসটা করতে হবে, দেখেন, পজিটিভ ওয়েতে। এখানে যারা স্টুডেন্ট আছেন, গড় বয়স কত?
গড় বয়স কত হবে? 20, 21, 22, 21ই ধরি, সমস্যা কোথায় নাকি? আচ্ছা, গড় বয়স যদি 21 হয়, আগামী 10 থেকে 12, দ্যাট মিন্স কত হবে? আপনার বয়স 33। 33 বছর বয়সে আপনাদের প্রত্যেকের যদি একটা গাড়ি থাকে, দ্যাট মিন্স যদি একটা প্রাইভেট কার থাকে, প্রত্যেকের যদি নিজস্ব একটা ফ্ল্যাট থাকে 1000 স্কোয়ার ফিট মিনিমাম, প্রত্যেকের যদি 3 লাখ প্লাস ইনকাম থাকে মান্থলি, এবং সেই ইনকামটা শুধু আপনি করছেন তা না, আপনার পরবর্তী জেনারেশনও করবে, অর্থাৎ আপনার ছেলে মেয়েও সেই ইনকামটা করবে। আপনার ছেলে মেয়ে শুধু করবে তা না, আপনার নাতিরাও সেই ইনকামটা ভোগ করবে, অর্থাৎ আপনি যেটা এস্টাবলিশ করে গেছেন এটা তারাও ভোগ করবে। তাহলে এটা যদি আপনার 33 বছর বয়সে পান, আপনি কি মনে করেন আপনার প্রাপ্তিটা খুব কম? হ্যাঁ, এখন প্রবলেমটা কোথায় আমাদের? প্রবলেমটা হয়েছে আমরা চাই কিন্তু সেই অনুযায়ী কাজটা করি না, আমাদের ধারাবাহিকতা নাই। যদি একটা জিনিসের ধারাবাহিকতা না থাকে, তাহলে অর্থাৎ তাল, লয়, সুর যদি একরকম না হয়, গানটা কি সুন্দর শোনা যাবে না বেসুরা শোনা যাবে? বিষয়টা সেম। আপনার আগামী এই 10 থেকে 12 বছর একটা সিস্টেমে, একটা ধারাবাহিকভাবে বিষয়টাকে মেনটেন করতে হবে, বিষয়টাকে হ্যান্ডেলিং করতে হবে। অর্থাৎ পজিটিভ জিনিসটা সবসময় মাথায় নিতে হবে, নেগেটিভ জিনিসটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। বুঝা গেছে? পজিটিভটা মাথায় নিতে হবে আর নেগেটিভটা অ্যাভয়েড করতে হবে। কেমন? এই জন্য এইটাকে বলা হয়, আপনি যদি সাকসেস হইতে চান, আপনাকে হইতে হবে মিনিমাম হোলি পজিটিভ সেন্সদারি। মানে আপনার যদি হোলি সেন্স না থাকে এবং আপনি যদি পজিটিভ না থাকেন, আপনি পজিটিভ কিন্তু পবিত্র চিন্তা আপনার ভিতরে নাই, তাহলে কিন্তু হবে না। দুইটাই থাকতে হবে। বুঝা গেছে? পজিটিভ থাকতে হবে এবং কি থাকতে হবে? পবিত্র চিন্তা থাকতে হবে। তা না হলে দেখেন, আপনার পজিটিভ পজিটিভ কথা বলেও আরেকজনকে কিন্তু ছোট করা যায়, এটা কি জানেন? পজিটিভ কথা বলেও আরেকজনকে তিরস্কার করা যায়, নেগেটিভ বলা যায়। সেটা কিভাবে? একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ? একটা এক্সাম্পল দিতে পারবেন যে পজিটিভ কথা বললো যে সেটা নেগেটিভ হয়? আইডিয়া আছে? আমি দুই একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। আপনি কথা বললেন পজিটিভ, কিন্তু আপনার মধ্যে যদি হোলি সেন্স না থাকে, তাহলে সেটাকে আপনি নেগেটিভলি উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে? এখানে আছে মোস্তাফিজ সাহেব। আমি যদি মোস্তাফিজ সাহেবকে বলি যে উনি, মোস্তাফিজ সাহেব গত রাতে মদ পান করেন নাই, কি একটা পজিটিভ কথা বলছি না? বলছি না? হ্যাঁ, তাহলে আমার কথাটা কি পজিটিভ কিনা? গত রাতে মদ পান করে নাই, কিন্তু এই যে গত রাতে মদ পান করে নাই একটা পজিটিভ বলছি, কিন্তু এটা দিয়ে মিন করে কি? উনি সব সময় করে, খালি গত রাতে করে নাই। বিষয়টা এটা মিন করে না? তাহলে আমি বলছি পজিটিভ, কিন্তু মিনিংস হয়ে গেছে কি? এখন আপনার মধ্যে যদি হোলি সেন্স না থাকে, তাহলে ঘটনাগুলো সেম ঘটবে। বুঝে গেছে বিষয়টা? আপনি একটা জিনিস থেকে ভালোটাও শিখতে পারবেন, খারাপটাও শিখতে পারবেন। এক বাবার দুই সন্তান, একজন এসে তার ওয়াইফকে রাতে পিটায়, মারধর করে, ঠিক আছে? ছেলে মেয়েদের কোনো খোঁজখবর নেয় না, মাতাল হইয়া বাসায় ফিরে। তো আরেক ছেলে দেখে গেছে যে ফ্যামিলির সুন্দর খোঁজখবর নিচ্ছে, ছেলে মেয়েদের খোঁজখবর নিচ্ছে, সুন্দরভাবে সংসার মেনটেন করতেছে। তো মানুষের মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হলো যে একই বাবার সন্তান বা দুইজন দুই ক্যারেক্টার কিভাবে হইল, তাদের কাছে একটু জানতে হবে যে তাদের আদর্শ কে। তখন যখন বড় ছেলের কাছে গেছে, বলল যে আমার বাবা হয়েছে আমার আদর্শ। কেন তোমার বাবা তোমার আদর্শ?
বললো আমি ছোটকালে দেখতাম আমার বাবা মাতাল হয়ে বাসায় ফিরতো, আমার মাকে প্রচন্ড মারধর করতো, আমাদের কখনো খোঁজ খবরই নিত না, খেয়ালই করতো না। তাহলে ওই রকম একটা বাবার সন্তান হয়ে আমি আর এর থেকে ভালো কি হব? তো এখন ছোটটার কাছে গেছে, ইয়া বলছে তোমার আদর্শকে, বললো আমার বাবা হয়েছে আমার আদর্শ। এখন তো সবাই আশ্চর্য যে বাবা যদি ওই রকম হয় তাহলে তার আদর্শ কিভাবে হইল? তখন সে বলতেছে আমি ছোটকালে দেখতাম আমার বাবা মাতাল হইয়া বাসায় ফিরতো, রাতে এসে আমার মাকে প্রচন্ড মারধর করতো, আমাদের কখনোই কোনো খোঁজ খবর নিত না, আমরা কি খাইছি কি পড়ছি কি না। তখন থেকে আমি চিন্তা করছি আমার বাবা যা যা করে যেটা আমার ভালো লাগে না এটা আমি কখনোই করব না। তো দেখেন দুইটা সন্তান, একজন বাবা যা যা করছে সেটাকে রিসিভ করছে, আরেকটা যে এইটা বাবা করছে এটা আমার ভালো লাগে না এটা আমি করব না। তাহলে শিক্ষা কার কাছ থেকে নিছে? বাবার কাছ থেকে নিছে, একই জনের কাছ থেকে নিচ্ছে। আপনি যদি পজিটিভ সেন্সার হন তাহলে আপনি ভালোটা রিসিভ করবেন, আর যদি নেগেটিভ সেন্সার হয় তাহলে আপনি খারাপটা রিসিভ করবেন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? শিক্ষাটা আপনি প্রত্যেকটা জায়গা থেকেই নেবেন, কিন্তু কোনটা রিসিভ করবেন সেই রকম একটা সেন্স আপনার মধ্যে থাকতে হবে। বুঝা গেছে না যায় নাই? নেটওয়ার্ক মার্কেটিং, সব মার্কেটিং কি খারাপ? এমএলএম সিস্টেম সব কোম্পানি কি খারাপ? খারাপ না। এখন একটা কোম্পানি খারাপ, যে এই কোম্পানি খারাপ করছে তো আমি কেন খারাপের বাইরে যাব? আমি তো ওইখান থেকেই শিখবো। এটা হচ্ছে যদি আমার মধ্যে নেগেটিভিটি থাকে। আর যদি পজিটিভিটি থাকে যে এই এমএলএম কোম্পানির এটা খারাপ ছিল, এটা খারাপ ছিল, এটা খারাপ ছিল, তো আমি চিন্তা করছি এই কাজগুলো আমি করব না। পসিবল না? পসিবল না? একটা প্রতিষ্ঠান একটা ভালো নেটওয়ার্কের জন্য আদর্শ হইতে পারে, একটা খারাপ নেটওয়ার্কের জন্য আদর্শ হইতে পারে। এই জন্য প্রতিষ্ঠান দায়ী না, দায়ী কে? আমি নিজে। সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় যদি আপনি হোলি সেন্সের হন, আপনি কি করবেন? নিজেকে কারেকশন করার চেষ্টা করবেন, অন্যকে না। বুঝা গেছে বিষয়টা? যেমন আপনারা রুমির নাম হয়তো শুনছেন, যিনি একটা কথা বলছেন, আমি আগে কি ছিলাম? আমি আগে ক্লেভার ছিলাম। আমি আগে কি ছিলাম? ক্লেভার, অনেক চালাক ছিলাম। তো যার কারণে আমি সমস্ত পৃথিবীকে পরিবর্তন করতে চাইছি। এখন আমি ওয়াইজ, এখন আমি বিজ্ঞ। মানে আগে আমি বুদ্ধিমান ছিলাম, যার কারণে সব কিছু চেঞ্জ করতে চাইছি। তাকে চেঞ্জ করতে চাইছি, তাকে চেঞ্জ করতে চাইছি, তাকে পরামর্শ দিচ্ছি তুমি এটা করো, এটা করো না, এইভাবে করো, ওইভাবে করো না। এখন আমি বিজ্ঞ, এখন আমি শুধু নিজেকে চেঞ্জ করতে চাই। তো আপনি যখন বুঝতে শিখবেন, আপনার মধ্যে যদি হোলি সেন্স থাকে, তখন আপনি কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবেন, আদার্সকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। বুঝে গেছে বিষয়টা? তো প্রত্যেকেই যদি প্রত্যেককে চেঞ্জ করি, অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে না? জাপানের একটা সাধক ছিল, নাম ছিল হুতেই। নাম কি? হুতেই। তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতেন, কিন্তু তিনি কোনো কথা বলতেন না মুখে। তিনি বিভিন্ন জায়গায় যাইতেন, গিয়ে শুধু হাসতেন। হাসলে তার চারপাশে যারা আছে দেখবেন হাসি কিন্তু সংক্রমিত হয়, কান্না সংক্রমিত হয়। কেউ দেখবেন আপনার সামনে যদি কান্দে, আপনার মধ্যেও কি কান্না কান্না একটা ভাব চলে আসবে। আবার যখন কেউ হাসে, যেমন আমি যদি এমনি হাসি, হাহা হাহা, একটু হাসতে থাকি, দেখবেন আপনারাও হাসবেন। কি জন্য হাসতেছেন তাও জানবেন না, কারণ হাসিটাও সংক্রমিত হয়। ঠিক আছে? তো তিনি কি করতেন? এক জায়গায় যাইতেন, গিয়ে হাসি শুরু করতেন। তো তখন তার সাগরাত হাসতে থাকতো। তখন যারা আসতো হাসি শুনে, তারা এসে বলতো কি ব্যাপার তোমরা হাসো কেন? কিন্তু তারা শুধু হাসতেছি। তখন একটু পরে তারাও কিন্তু হাসতে থাকতো। বুঝা গেছে? তাদের বক্তব্যটা ছিল এরকম যে এই যে আমরা যে হাসতেছি, যে আসতেছে সে হাসতেছে, প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে হাসে, তাহলে এক সময় কি পুরো জাপান হাসবে না? খেয়াল করেন, গুরুত্বপূর্ণ মেসেজটা কি? মেসেজটা হচ্ছে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে হাসে, তাহলে একটা সময় পুরো জাপানই হাসবে। তো সেম ভাবে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শিখি, নিজেকে কারেকশন করার চেষ্টা করি, তাহলে অটো দেশটাই কি কারেকশন হয়ে যাবে না? আমি কথাটা বুঝতে পারছি? আমার আদারজনকে কারেকশন করার দরকার নেই, আর একটা প্রতিষ্ঠানের ব্যাপারে নেগেটিভ বলা দরকার নেই।
আরেকটা প্রোডাক্টের ব্যাপারে নেগেটিভ বলা দরকার নেই, আরেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে সমালোচনা করা দরকার নেই, আরেকটা ব্যক্তির ব্যাপারে সমালোচনা করা দরকার নেই। আমি কাকে কারেকশন করব? সমালোচনা কার করব? ডেভেলপ কার করব? নিজের। যদি সেটা করতে হয় তাহলে কি করতে হবে জানেন? আমি যেটা করি, যার কারণে আমার মধ্যে এই বিষয়গুলো কখনো দানা বাঁধে না। আমি সব সময় ছোটকাল থেকে যখন বুঝতে শিখছি এটা আল্লাহর একটা রহমত, মানুষ তো অনেক কিছু পারে না আল্লাহ যদি রহমত না করে। আমি প্রত্যেক দিন, কারণ এটা আমার দাদা থেকে শিক্ষা, দাদা কয়েকটা কথা বলছিলেন, সে কয়েকটার মধ্যে এটা অন্যতম। সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আমার দ্বারা যদি কেউ ইনজাস্টিসের শিকার হয় সেটা সংশোধনের সুযোগ দিও। অর্থাৎ আমার দ্বারা যদি কারো প্রতি অন্যায় হয়ে থাকে সেটা সংশোধনের সুযোগ দিও। আর আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাকে নিঃশর্তে ক্ষমা করে দিও। অর্থাৎ প্রত্যেকদিন নিজে ক্ষমা চাই এবং প্রত্যেকদিন সবাইকে ক্ষমা করি যারা আমার সাথে অন্যায় করছে। কথাটা বুঝতে পারছি? তাতে কি হয়, কারণ আমার দাদার কথাটা ছিল এটা, দাদা 95 বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং ওনাকে আমি কখনোই দেখি নাই ফজরের নামাজের আজানের সময়ে ঘুম থেকে উঠে নেই, এমন কখনো দেখিনি। আজান দিছে উনি উঠে গেছে, আবার 9টা সর্বোচ্চ 9টা বাজছে উনি ঘুমিয়ে গেছে। উনি একটা কথা বলতো, তুমি বিছনায় যাওয়ার পরে যদি 5 মিনিটের বেশি সময় লাগে তোমার ঘুমাইতে, বুঝতে হবে তুমি বিবেকের কাছে কোথাও না কোথাও সমস্যাগ্রস্ত ধরা। তোমার লাইফে টাকা দিয়ে লাভ নেই, তোমার লাইফে অ্যাসেট দিয়ে লাভ নেই, সম্পদ দিয়ে লাভ নেই। তোমাকে বুঝতে হবে তুমি ঘুমাইতে গেলে তোমার 5 মিনিটের মধ্যে ঘুমা আসতে হবে। তো আমি এই জিনিসটা প্র্যাকটিস করার কারণে আমি কিন্তু আসলে শুইলে 5 মিনিটের বেশি সময় লাগে না, শুইলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে আমার ঘুমাইতে। এবং দেখা গেছে সেটা গাড়িতেও যদি চিন্তা করি যে আমি ঘুমাবো, যে কেউ আমার চারপাশে যারা আছে তারা জানে আমি গাড়িতে চললে সেখানেও ঘুমাইতে পারি। বিছনা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আমার চিন্তা। কারণ আমার ভিতরে আমি কোনো ধরনের কলুষতা, কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা আছে না, একজনের একটা অন্যায় করছে সেটা সবসময় মাথায় ঘুরপাক খাইতে থাকে, তারা এইটা করবো এইটা করবো এই করবো সেই করবো, এই ফিলিংসটি আপনার ভিতরে রাখা যাবে না। বুঝা গেছে না? যায়নি? আচ্ছা, কারণ আপনাকে 5 মিনিটের মধ্যে ঘুমাইতে হবে শোয়ার পরে। এখানে কারা কারা আছেন শোয়ার পরে 10 থেকে 15 বা 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে ঘুমাইতে পারেন? ফাইন, এরা কিন্তু সুখী মানুষ। সবার জন্য একটা হাততালি হবে। সুন্দর। এবং এইটা যদি আপনি সারা জীবন করে যেতে পারেন, আপনার থেকে সুখী মানুষ কিন্তু পৃথিবীতে নাই। বুঝা গেছে বিষয়টা? শুইলে 5 মিনিটের বেশি সময় লাগবে না। অথচ দেখেন 2014 5ই মে আমি ট্যুরে বেরিয়েছি। কি পারপাস? 21 পারপাস, নেটওয়ার্ক পারপাস, MLM পারপাস। তো এর আগ পর্যন্ত আমার অভিজ্ঞতা ছিল ডিটুকের 2004-এর 18ই জানুয়ারি পর্যন্ত। তো আমি যখন সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ঘোরার চেষ্টা করছি, র্যাপিড ট্যুর দিচ্ছি। র্যাপিড ট্যুর দিয়ে আমি যেটা দেখলাম বা আমার যে ফিলিংস হইল, তখন আমার কাছে মনে হইলো যে মানুষের নীতি নৈতিকতা, আদর্শ, চিন্তা চেতনা, কমিটমেন্টের এত অবক্ষয় ঘটছে, এত অবক্ষয়, এটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি এই সেক্টরে আর আসলাম নইলে। এবং মোটামুটি বলতে পারেন 5ই মে আমি ইয়েতে নামছি, আমার মনে আছে 24শে মে এই দিন থেকে আমার ঘুম বন্ধ। আমি কিন্তু 5 মিনিটে কেন 5 ঘন্টায়ও বিছানায় ঘুমাইতে পারি না। বিছনায় আপাস ওপাস করতে করতে সারা রাত পার হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। বুঝে গেছে? তাহলে কতটা পেনের মধ্যে ছিলাম, কিসের জন্য? এই সেক্টরের জন্য। কারণ এইখানে আসলে মানুষের নীতি নৈতিকতার চরম অবক্ষয় করছে। কিরকম অবক্ষয় করছে জানেন? একটা গল্প বলি তাহলে বুঝবেন। বাংলাদেশের এক মন্ত্রী, উনি গেছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক মন্ত্রীর দাওয়াতে, যে ওইখানে তাকে দাওয়াত দিছে এবং ওইখানে তাকে প্রচণ্ড রকম সম্বর্ধনা দিছে, খুব সম্মান করছে। একদম এয়ারপোর্ট থেকে শুরু করে
টোটাল তার ট্যুর 1-2 দিন ছিল, টোটাল ট্যুরটাই তাকে অনারের উপর রাখছে। ঠিক আছে, এতটা গর্জিয়াস প্রোগ্রাম করছে, সকল ক্ষেত্রে সেইভাবে রিসিপশন দিছে, সেভাবে মেনটেন করছে। তখন বাংলাদেশের মন্ত্রী ওই মন্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে আপনি এই যে এত সংবর্ধনা আমাকে দিলেন, এত সুন্দর রিসিপশন ছিল, এত সব ক্ষেত্রে আপনি ফুল সার্ভিসটা দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এত টাকা তো নিশ্চয়ই সরকার দেয়নি, গভর্নমেন্ট দেয়নি। পরে বলতেছে, যেখানে থেকে কথা বলতেছে ওইখানে থেকে দাঁড়ায় বলতেছে, ওই যে নদীটা দেখতেছেন? বলতেছে হ্যাঁ। ওই যে নদীর উপর একটা ব্রিজ দেখতেছেন? বলছে হ্যাঁ। 50%। মানে কি, ওই ব্রিজের যে কন্ট্রাক্ট ছিল সেখান থেকে সে 50% আউট করে দিছে, তার পকেটে ঢুকাই নিছে। তো তাকে দাওয়াত দিয়ে আসছে যে ঠিক আছে, আপনি সামনের বছর আমাদের এখানে আইসেন। তো যখন আসছে তখন তাকেও কিন্তু সেমভাবে একটা রিসিপশন দিচ্ছে। বুঝে গেছে বিষয়টা? সেমভাবে কি করছে, একটা রিসিপশন দিচ্ছে, অনেক বেশি, তার থেকে গর্জিয়াস। তো এত রিসিপশন পাওয়ার পরে, এত সম্মান পাওয়ার পরে সে এখন জিজ্ঞেস করছে, তো আপনার দেশটা তো গরিব, তো আপনার এই যে আমার পিছনে এত টাকা ব্যয় করছেন, এই টাকাগুলো তো নিশ্চয়ই সরকার দেয় নাই, এটা আপনি কিভাবে করলেন? পরে সেও বলতেছে যে ওই যে নদীটা দেখতেছেন? বললো যে হ্যাঁ দেখতেছি। ওই যে ওইটার উপর একটা ব্রিজ দেখতেছেন? কই না তো, ব্রিজ তো খুঁজে পাচ্ছি না। কয় 100%। বুঝে গেছে বিষয়টা? দ্যাট মিনস কি, এই সেক্টরে আমরা যারা আসছি দেখলাম যে মানুষকে শুধু ঠকিয়ে কিভাবে নিজে উদর পূর্তি করতে পারে, এরকম একটা মেন্টালিটি সবার মধ্যে আছে, মানে যেটা আনবিলিভেবল। অর্থাৎ কারো মধ্যে ন্যূনতম হোলি সেন্স নাই, কারো মধ্যে ন্যূনতম পবিত্র চিন্তা নাই, কারো মধ্যে এইটুকু চিন্তা নাই যে আমার দেহটা কি, এটা খুব মামুলি একটা বিষয়, সাধারণ, এটা নশ্বর, এটা অবিনশ্বর না। অর্থাৎ আমরা আত্মাকে প্র্যাকটিস করি নাই, তাকে সংশোধন করার চেষ্টা করি নাই, তাকে গড়ার চেষ্টা করি নাই। সবসময় কি এই পৃথিবীর জৌলুস নিয়ে আসি, সাময়িক আরামায়াস নিয়ে আসি, যেটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং আমাকে পেইন দিছে। তো আলহামদুলিল্লাহ গত ধরেন বলতে পারেন যে গত 8-9 মাস ধরে আবার মোটামুটি সেই 5 মিনিটের বেশি সময় লাগে না ঘুমাইতে। দ্যাট মিনস একটা জায়গায় আসছি, এইটা আমি ফিল করছি যে না, মোটামুটি একটা শেপে আসছি। এবং আমার যে কমিটমেন্ট, হয়তো অনেক ক্ষেত্রে অনেক কমিটমেন্ট আমি রাখতে পারিনি, কিন্তু সেটা কিন্তু কমিটমেন্টের পর্যায়ে পড়ে না। কীরকম কমিটমেন্টের পর্যায়ে পড়ে না? ধরেন আপনি এজ এ বড় ভাই বা আপনার বাবা, 5 বছরে আপনার একটা ছোট ভাই আছে অথবা একটা ছেলে আছে, তাকে নিয়ে মোটর সাইকেলে করে 5 কিলোমিটার দূরে একটা বাসায় গেছেন বেড়াইতে। এখন ওইখানে গল্প গুজব করতে করতে রাত 11টা-12টা বেজে গেছে, ধরেন রাত 11টা বাজে, 11টা রাত। এখন আপনার বাসায় আবার ফিরতে হবে, কিন্তু গল্প করতে করতে একটু লেট হয়ে গেছে। এখন তাকে নিয়ে ফিরবেন, মোটর সাইকেল স্টার্ট দিচ্ছেন, মোটর সাইকেল আর স্টার্ট নিচ্ছে না, কোনো না কোনো কারিগরি সমস্যা হয়েছে। কিন্তু আপনার বাসায়ও ফিরতে হবে, তাহলে কিভাবে যাত্রা শুরু করবেন? হাইটা যাত্রা করবেন, যেহেতু 3-4 কিলোমিটার 5 কিলোমিটার পথ। এখন হাঁটতেছেন, আপনার 5 বছরের ভাই বা ছেলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আসার পরে একটু পরে বলতেছে যে বাবা আর কত দূর? আপনি কি আনসার দিবেন বলেন? হ্যাঁ, কতটুকু সামনে? এই সামনে। আসলে কি এই সামনে? আরো তো 3.5 গুলো আসছে, মাত্র আসছে কত? 1.5 কিলো। যেটুকু আসছে তার থেকে দ্বিগুণ রয়েছে। তারপর আপনি কি বলতেছেন? এই সামনে। এই যে এই সামনে বলতেছেন, এটাকে আপনি মিথ্যা বলছেন নাকি তাকে হুপ দিচ্ছেন? কারণ আপনি জানেন আপনি বাসায় পৌঁছবেনই, কিন্তু তাকে যদি হুপ না দেন, সান্ত্বনা না দেন, সে যদি ঘুমায় যায়, তাহলে তাকে নিয়ে বাসায় পৌঁছা আপনার জন্য কিন্তু টাফ। ঠিক না বেঠিক? তো এজ এ অভিভাবকের দায়িত্বে আমি কিন্তু অনেক সময় বলছি, এই যে এটা হচ্ছে, এটা হবে, এই সময় এটা হবে,
এটার মানে এই না যে আমি মিথ্যা বলছি, এটার মানে এই আমি আপনাদেরকে হুপ দিছি যে এটা করবোই, এটা সময়ের ব্যাপার, কাছাকাছি চলে আসছি। এবং আল্লাহর অশেষ রহমতে 2021 সাল হবে সেই সন্ধিক্ষণ। আমি যত কমিটমেন্ট করছি ইনশাআল্লাহ সকল কমিটমেন্ট 2021 সালে ফুলফিল হবে। কারণ স্টেপ বাই স্টেপ সেই জায়গায় চলে আসছে। সবসময় বিশ্বাস রাখতে হবে কার প্রতি? নিজের প্রতি। পৃথিবীর কেউ হয়তো আমাকে বিশ্বাস করে নাই, কিন্তু আমি আমার নিজেকে বিশ্বাস করছি যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি পারবো। বোঝা গেছে? কি আপনাদের কাছে ফিল হয় যে আপনাদের দ্বারা সম্ভব? আপনারা কি পারবেন? তাহলে নিজ থেকে নিজে নিজে আবার চিন্তা করি, বলি যে হ্যাঁ আমি পারবো। ভিতর থেকে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। আপনি যখন বারবার এটা প্র্যাকটিস করবেন, সকাল বিকাল রাত 5 বার করে দৈনিক নামাজের পরপর প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ভিতরের শক্তিটা অনেক বেড়ে গেছে। কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আল্লাহ সেটা দিয়ে দিছে। বোঝা গেছে বিষয়টা? শুধু আপনার মধ্যে সেই ফিলিংসটা আসতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন দেখেন কয়টা বাজে? আচ্ছা, তাহলে দেখেন আমরা যে বিষয়টা আলাপ করতেছিলাম, যে আজকে আমরা আলাপ করব, গতকালকে যে আলাপটা করছিলাম যে 7 ম্যাজিক স্টিক অফ সাকসেস, ওইটার আজকে ডিটেলস আলাপ করার কথা ছিল। কালকে হালকা হয়তো কিছু বিষয় নিয়ে আলাপ করছি, তা আজকেও ডিটেলস আলাপ করার সুযোগ নেই, হয়তো সকালে আলাপ শুরু করলে পারা যেত। তা আমি শুধু আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব, অনলি একটা বিষয়। কারণ এই 7টা স্টেপ নিয়ে যদি আমরা আলাপ করতে যাই তাহলে 7টার জন্য হয়তো 7 দিন সময় লাগবে। ঠিক আছে? পার্ট টু পার্ট আমরা যদি আলাপ করি 7টার জন্য 7 দিন সময় লাগবে, তখন আপনি বিষয়গুলোকে রিয়েলাইজ করবেন, বুঝবেন। কিন্তু তার আগে কি করতে হবে? আমাদের একদিন আলাপ করতে হইব আপনার যে বড়া গ্লাসটা আছে, অর্থাৎ আপনার মস্তিষ্কে যেই নেগেটিভ সেন্সগুলো আছে এই সেন্সগুলোকে দূর করার জন্য। ওইটার জন্য প্রথম প্রি ওয়ার্ক করতে হবে একদিন, এবং সেই প্রি ওয়ার্কের জন্য আবার একটা প্রি ওয়ার্ক আছে, অর্থাৎ মেন্টাল প্রিপারেশন আছে। খালি করার জন্য একদিন, খালি করার জন্য যে প্রিপারেশন সেটার জন্য সময় লাগবে আবার একদিন। তাহলে যদি আমরা 8-9 দিনের একটা প্রোগ্রাম কন্টিনিউয়াসলি করি তাহলে আমরা আমাদের মনকে একটা জায়গায় স্থির করতে পারবো। আর এই 8-9 দিন আপনার জীবনে 10 থেকে 12 বছর লেগে থাকলে যদি গাড়ি পান, ফ্ল্যাট পান, 3 লক্ষ টাকা মান্থলি ইনকাম পান, এবং এইটার জন্য আপনি যদি আপনার জীবনে 8-10 ঘন্টা সময় দেন মন থেকে, মন থেকে, বুঝা গেছে? আপনি মোবাইলে সিম ভরছেন, বাট সিম কি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয় নাই, ওই সিমের কি কোনো ভ্যালু আছে? আপনি খুবই কোয়ালিটিফুল, আপনার মনটা এখানে নাই, এই ট্রেনিংয়ের সাথে আপনি কানেক্টেড না, ওইটার কোনো ভ্যালু থাকবে? থাকবে না। সেম, প্রত্যেকটা জিনিসই সেমভাবে আপনি চিন্তা করেন, তাহলে বুঝবেন প্রত্যেকটা জিনিসের ভ্যালু কত। বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে আমরা আজকে জাস্ট একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ডিসিশন। কি বিষয়ে আলাপ করব? ডিসিশন। কারণ পৃথিবীতে সফল হইতে চায় না এমন কোনো ব্যক্তি আছে? সফল হইতে চায় না, যে আমি সফল হইতে চাই না, এমন কেউ বলবে জীবনে? একটা চোরকে জিজ্ঞেস করেন, সেও বলবে আমি সফল হইতে চাই। কারণ চুরি করতে গেলে যদি ধরা পড়ে তাহলে পিটানির কি যন্ত্রণা, এটাকে শুধু সেই জানে। তাহলে সেও চায় কি? সফল হয়ে চুরিটা শেষ করে আসুক। সফলতা প্রত্যেকটা ব্যক্তি চায়। বুঝা গেছে? তাহলে আমরা যেহেতু সাকসেস হইতে চাই, সাকসেসের প্রথম স্টিকটা কি ছিল? ডিসিশন। এই ডিসিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। আপনারা যদি ইন্টারনেট ঘাটেন তাহলে দেখবেন তার নাম হয়েছে রক ফেলুর। রক ফেলুর উনি আমেরিকার 8 জন ধনী ব্যক্তির মধ্যে একজন ছিলেন। 8 জন ধনী ব্যক্তির মধ্যে একজন। ফেলুর, রক ফেলুর স্ট্রিট আছে, রক ফেলুর রোড আছে, রক ফেলুর নামে বিল্ডিং আছে। তাহলে রক ফেলুরের নামে অনেক কিছু আছে, কারণ ওই সময় আমেরিকাতে 8 জন ধনী ব্যক্তি ছিল। যে 8 জন ধনী ব্যক্তির
সম্পদ ছিল আমেরিকার 65%, 8জন ধনী ব্যক্তির, তার মধ্যে মিস্টার রকফেলার একজন। রকফেলারকে একবার সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি যে সফল হইলেন, এই সফলতার গোপন রহস্য কি, একটু বলবেন কি? তো বলল, সফল হওয়া তো খুব সোজা। সফল হওয়া কি খুব সোজা, খুব ইজি। কিভাবে? জাস্ট ফলো 2 ওয়ার্ডস। কয়টা ওয়ার্ড ফলো করতে বলছে? 2 ওয়ার্ড, মাত্র 2টা ওয়ার্ড। বললো কি? বললো রাইট ডিসিশন। কি ডিসিশন? রাইট ডিসিশন। আপনি যদি আপনার জীবনে রাইট ডিসিশন নিতে পারেন, আপনি সফল হবেন, এটা নিশ্চিত। নাকি এটার ব্যাপারে কারো সন্দেহ আছে? আপনি আপনার জীবনে একটা বিষয়ে রাইট ডিসিশন নিছেন, তাহলে কি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে? নাই, কারণ আপনার সিদ্ধান্তটা রাইট। তাহলে মাত্র 2টা ওয়ার্ড যদি আপনি ফলো করেন, তাহলে কি হবেন? আপনি সফল হবেন, সাকসেস হবেন। এখন সেকেন্ড অপশনে সাংবাদিকরা চিন্তা করলো, হ্যাঁ ফাইন, সুন্দর, মাত্র 2টা ওয়ার্ড ফলো করলে আমি সফল। পরে তাদের মধ্যে কিউরিওসিটি তৈরি হলো, আমি যে সিদ্ধান্তটা রাইট নিলাম, এটা বুঝবো কিভাবে? আমার সিদ্ধান্তটা রাইট, এইটা আমি বুঝবো কিভাবে? এটা তো বুঝতে হবে, ঠিক আছে? দেখেন, আচ্ছা, আমরা চিন্তার ওই দিকে না করি, কারণ নেটওয়ার্কটা কোথায় থাকতে হবে? এদিকে থাকতে হবে, ঠিক আছে? অন্য নেটওয়ার্কে কানেক্টেড হয়ে গেলে রেডিও বাজতে শুরু করবে। না না না, আচ্ছা, খেয়াল করেন, তাহলে কি আমাদের কি দিতে হবে? রাইট ডিসিশন। এখন রাইট ডিসিশন নিলাম কিনা এটা বুঝবো কিভাবে? তাকে যখন আবার গিয়ে প্রশ্ন করলো, তখন বললো এটা খুবই ইজি, জাস্ট ফলো 1 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড ফলো করতে বলছে? 1 ওয়ার্ড। কি? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আপনি যদি অভিজ্ঞ হন, আপনি কি করবেন? ইজিলি রাইট ডিসিশন নিতে পারবেন। আমি কিন্তু এই জন্য প্রথমে একটা কথা বলছি যে কারো বয়স 40 কিন্তু বাবা আছে, তার এক্সপিরিয়েন্স, আর কারো বয়স 25 কিন্তু বাবা নাই, তার এক্সপিরিয়েন্স কিন্তু বেশি। বুঝে গেছে? আমরা গত 9 বছর যাবৎ কোম্পানি চালাচ্ছি, বাট এত বেশি চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে যার কারণে আমার অভিজ্ঞতাটা বা আমাদের অভিজ্ঞতাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। ঠিক না ঠিক? কারণ আমরা চ্যালেঞ্জ ফেস করছি অনেক বেশি, তাই না? বিষয়টা আপনার প্রশাসনিক চ্যালেঞ্জ বলেন, মিডিয়ার চ্যালেঞ্জ বলেন, সুশীল সমাজের চ্যালেঞ্জ বলেন, সাধারণ পাবলিকের চ্যালেঞ্জ বলেন, সকল চ্যালেঞ্জে কি আমরা ফেস করছি না? সব ক্ষেত্রেই ফেস করছি। যেমন সেই প্রথম থেকে আমরা যখন স্টার্ট করছি, তখন থেকে কি দূর কোম্পানি কয়দিন থাকবে, আগে দেখো না 3 মাস থাকে কিনা, তাই না? 6 মাস থাকে কিনা দেখো না। 3 মাস 6 মাস করতে করতে কিন্তু আজকে আল্লাহর রহমতে 9 বছর, এবং তারা 3 মাস 6 মাস করতে থাকবে। ইনশাল্লাহ আমরা 30 বছর 90 বছর পার করবো, আল্লাহ যদি রহমত করে। বুঝা গেছে? কারণ আমরা কি মিনিমাম পজিটিভ এবং হোলি সেন্সটা ধারণ করি। বুঝা গেছে বিষয়টা? সেটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে কয়টা ওয়ার্ড ফলো করতে বলছে? 1 ওয়ার্ড, এক্সপিরিয়েন্স। বললো তাহলে আমি এক্সপিরিয়েন্সটা কিভাবে গ্যাদার করবো? বললো জাস্ট ফলো 2 ওয়ার্ডস, ব্যাড এক্সপিরিয়েন্স। আপনি যদি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন, খারাপ কিছু অভিজ্ঞতা আপনার সামনে এসে ধরা দেয়, তাহলে কিন্তু আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবেন। শুধু ভালো এক্সপিরিয়েন্স হইলে হবে না, ঠিক আছে? তাহলে ভালো এক্সপিরিয়েন্স, এই খারাপ এক্সপিরিয়েন্সটা কিভাবে হবে? জাস্ট ফলো 2 ওয়ার্ডস, সেটা হচ্ছে রং ডিসিশন। আপনি যদি রং ডিসিশন নেন, তাহলে কি হবে? খারাপ অভিজ্ঞতা হবে।
এখন কেউ কি জেনে শুনে রং ডিসিশন নেয়? আপনি অভিজ্ঞতা অর্জনের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নেবেন? তাহলে ভুল সিদ্ধান্ত মানুষ নেয় না, নেয় কি? ডিসিশন। নেয় কি? ডিসিশন, সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নিলে কি করতে পারে? দুইটা ঘটনা ঘটবে, হয় সেটা রং হবে অথবা সেটা রাইট হবে। এখন দেখেন, পৃথিবীতে মানুষ ফেল করে, তার কারণ হয়েছে এই সিদ্ধান্তটা নিতেই ব্যর্থ হয় 80% লোক। সিদ্ধান্ত নেয় কত পার্সেন্ট লোক? 20% লোক। সিদ্ধান্ত রাইট হইল না রং হইল এটা তো পরের হিসাব। সিদ্ধান্তই নিতে পারে মাত্র 20% লোক, আর বাকি লোকগুলা সিদ্ধান্তই নিতে পারে না। বুঝে গেছে বিষয়টা? ইনডিসিশনে ভোগে, যে আমি কি এটা করব না করব না, করা ঠিক হবে না, আচ্ছা দেখি কিছুদিন। এই যে দেখি কিছুদিন, এটা একটা পেন্ডিং সিচুয়েশন, এটাকে কিন্তু সিদ্ধান্ত বলে না। সিদ্ধান্তহীনতা এমন একটা বিষয় যেটা সবচেয়ে, অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিলে সবচেয়ে খারাপ যে সিদ্ধান্ত হইতো তার থেকেও খারাপ কি? সিদ্ধান্তহীনতা। বুঝা গেছে বিষয়টা? তো সিদ্ধান্তহীনতায় আপনার সবকিছু নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে 80% লোক কি? সিদ্ধান্তহীনতায় ভোগে। আর 20% লোক কি করে? সিদ্ধান্ত নেয়। এই যে 20% লোক সিদ্ধান্ত নেয়, এই 20% সিদ্ধান্ত নিলে অনেকের রং হবে, অনেকের রাইট হবে। যদি সিদ্ধান্তটা রাইট হয় তাহলে সে ইজিলি সাকসেস হবে। এখন দেখেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং রাইট ডিসিশন যদি এইরকম হয়, তাহলে এই লোকগুলা কখনো ইতিহাসের পাতায় আসে নাই। খেয়াল করেন বিষয়টা, এই লোক ইতিহাসের পাতায় আসে নাই। একটা কথা আছে যে আমরা মানুষ হয়ে জন্ম নিছি, জন্মের দাগ রেখে যেতে চাই। আমরা কি ইতিহাস পড়বো না ইতিহাস গড়বো? 21 আপনারা যারা আছেন তারা কি ইতিহাসটা হইতে দেখবেন না ইতিহাসটা গড়ে দেখাবেন? আল্লাহর অশেষ রহমতে 2021 সাল 22 সালে 21 যেই জায়গায় যাবে, আপনারা যদি এর সাথে লেগে থাকেন, তাহলে কি ইতিহাস তৈরির অংশীদার আপনারা হবেন না হবেন না? আপনাদের হওয়ার সুযোগ আছে না নাই? শুধু লেগে থাকার মানসিকতা থাকতে হবে এবং কাজ করে যেতে হবে। শুধু বসে বসে দেখলেন তাকায় তাকায় তাইলে হবে না। ওই যে বেসিক নিড, আপনার নিড কি? আপনার এখানে নিড হয়েছে আপনার টিমটা ডেভেলপ করা। আপনি 4 লেয়ার ডেভেলপ করেন, প্রত্যেককে 4 লেয়ার ডেভেলপ করে আপনার ওয়ান্টস মানে কি? তাদেরকে ট্রেন্ড আপ করে রেডি করা। যখন আপনি তাদেরকে ট্রেন্ড আপ করে রেডি করে ফেলবেন, আপনি কিন্তু ফ্রিডম হয়ে যাবেন। কি? টাইম ফ্রিডম। আমি কি বুঝাইতে পারছি? সবকিছুর একটা ধারাবাহিকতা আছে। তো দেখেন, তাহলে যারা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটা রাইট হয়ে গেছে প্রথমেই, অর্থাৎ আপনি একটা লটারি কিনছেন, লটারিতে 1 কোটি টাকা জিতে গেলেন, আপনি কি কখনো ইতিহাসের অংশ হবেন? অংশ কিন্তু হবেন না। আপনি সলভেন্ট, আপনি অনেক টাকার মালিক, বাট ইতিহাসের অংশ না। কিন্তু আপনি সিদ্ধান্ত নিছেন, সিদ্ধান্তটা নিয়ে সেই সিদ্ধান্তটা কোনো কারণে রং হয়েছে এবং রং ডিসিশনের কারণে আপনার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেইখান থেকে আপনি হিউজ এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, দেন আপনি রাইট ডিসিশনের ক্যাপাসিটি অর্জন করছেন, দেন আপনি সফল হয়েছেন। তাহলে এই যে ধারাবাহিকতা পালন করে গেছেন, এটার জন্য কি লাগছে? সময় লাগছে না? আপনাকে ধৈর্য ধরতে হয়েছে না? আল্লাহ দেখেন, এখানে অনেক মাওলানা সাহেবরা আছেন, তারা জানেন কোরআনে বারবার বলা হয়েছে সুসংবাদ তার জন্য। কার জন্য? যে বিশ্বাসী এবং ধৈর্যশীল। যে বিশ্বাসী এবং ধৈর্যশীল, তাকে বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কি বলছে? কোরআনেরই কথা, কুন মানে কি? হয়ে যাও। ফায়াকুন মানে কি? হয়ে যাবে। আল্লাহ বলছে আমি যদি বলি কুন, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে, হবে না? তাইলে যদি তাই হয়, এই মহাবিশ্ব সৃষ্টি করতে ওনার কয়দিন সময় নিছে? 6 দিন সময় লাগছে। কেন উনি 6 দিন সময় নিল বলেন? হয়
উনি তো বললেই হয়ে যেত, কিন্তু উনি কেন বানায় নাই? এক কথায় কেন তৈরি করে নাই? সকল ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্য আমাদেরকে শিখতে হবে। খালি চাইবেন হয়ে যাবে, হবে না। সেটা হইলে সেটার ভ্যালু নাই। বুঝে গেছে? প্রতিনিয়ত প্রকৃতি থেকে আপনাকে শিখতে হবে, প্রতিনিয়ত। যদি আপনি প্রকৃতি থেকে শিখতে পারেন, তাহলে সেইখান থেকে আপনি কিন্তু গেইন করতে পারবেন। প্রকৃতির বাইরে যখন আপনি যাবেন, আপনি সেখান থেকে কিছুই পাবেন না। বুঝে গেছে না? যায়নি? তাহলে আপনি কি করবেন? যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেয়ার পরে আপনার অভিজ্ঞতা হবে, রাইট ডিসিশনের ক্যাপাসিটি হবে, এবং আপনি সফল হবেন। আমরা কি সবাই সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি? সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি? সেটা রং হোক বা রাইট হোক, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিব। সময়ই বলবে আমার সিদ্ধান্তটা রাইট ছিল নাকি রং ছিল। ঠিক না ঠিক? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে যারা আছি, তারা 100% 2-in-1 মনোনিবেশ করবো, এরকম একটা সিদ্ধান্ত কি নিতে পারি? আমরা 2021 সালের মধ্যে প্রত্যেকে যত ধরনের ট্যুর, যত ধরনের ইনসেন্টিভ 2-in-1 ঘোষণা করবে, সেটা অ্যাচিভ করবো, এরকম একটা সিদ্ধান্ত কি নিতে পারি? সেরকম মানসিকতা আমাদের আছে? সেরকম হিম্মত আমাদের আছে? সবার কিন্তু সেই সাহসটা নাই। হয়তো 70% আছে, 30% নাই। চোখ দেখা, মুখ দেখা, বডির মুভমেন্ট দেখি বুঝে যায়। বুঝে গেছে? কি আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সেই ফিলিংস কি আমাদের আছে? ওকে, ফাইন, সুন্দর। তাহলে কি করতে হবে? সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। সিদ্ধান্তটা রং হইলেও সিদ্ধান্তটা নিচ্ছি, কি এটা মানতে পারবো না? পারবো না? ধরে নেন সিদ্ধান্তটা রং, এরপরে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি, আমরা 2-in-1 এর সাথে লেগে থাকবো, 2-in-1 মাধ্যমে কেরিয়ার করবো। সিদ্ধান্তটা রং, তারপরে নিচ্ছি। কি সম্ভব না? সম্ভব না? কি সিদ্ধান্তটা কি নিতে পারছি? আমরা 2-in-1 এইখানে সফল হব না, তারপরে এই সিদ্ধান্তটা নিচ্ছি। এরপরে দেখি কি ঘটে। দেখেন, এটা হচ্ছে কার কথা? রকফেলারের কথা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এই যে ইন্ডিয়াতে একজন বড় ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীটার নাম কি জানেন? মুকেশ আম্বানি। হ্যাঁ, আপনি যদি ব্যবসা করতে চান তাইলে রিলায়েন্স গ্রুপের সাথে করবেন, এটা ঠিক আছে। কিন্তু যদি চাকরি করতে চান তাহলে আপনাকে করা উচিত কোথায়? টাটা গ্রুপের সাথে। টাটা গ্রুপে গিয়ে চাকরি করবেন। কেন? টাটা গ্রুপ 70% প্রণোদনা দেয় তার কর্মচারীদের। টাটা গ্রুপ। তো আমি যে কথাটা বলতেছিলাম, তো উনি কিন্তু ব্যবসায়ী না, উনি কি? উদ্যোক্তা, উনি ব্যবসায়ী না। তো এখন রতন টাটা উনি সুন্দর একটা কথা বলছেন। উনি কথা বলছেন এটা যে আমি প্রথমে একটা সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নেয়ার পরে আমার সিদ্ধান্তটা যে রাইট ছিল এইটা প্রমাণ করার জন্য আমার সকল চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, অর্থ, সম্পদ যা আছে সবকিছু সেইটার মধ্যে বিলাই দিই। বুঝে গেছে? এবং আমি সেটাকে সবকিছু বিলাই দিয়ে আমি প্রুভ করি সাকসেস হয়ে যে আমার সিদ্ধান্তটা রাইট ছিল। রকফেলার বলছে একভাবে যে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটা রং হইতে পারে, ব্যাড এক্সপিরিয়েন্স হইতে পারে, এক্সপিরিয়েন্স হইতে পারে, দেন কি আপনি সফল হবেন। আর টাটা বলছে আমি আগে একটা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নেয়ার পরে আমার সকল কিছু সেখানে ঢেলে দেই এবং সফল হয়ে আমি দেখাই দেই আমার সিদ্ধান্তটা রাইট ছিল। তাহলে আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরা 2-in-1 এর মাধ্যমে সবকিছু করব, তাহলে আমাদের সব এখন কি করতে হবে? আমাদের মেধা, আমাদের সময়, আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, জ্ঞান সকল কিছু কোথায় দিতে হবে? এই ডিসিশনের উপর ঢেলে দিতে হবে এবং সাকসেসে দেখাই দিতে হবে আমার ডিসিশনটা রাইট ছিল। কি আমরা কি আসি? আমরা কি 2-in-1 এর সাথে আসি? আমরা কি প্রুভ করতে চাই যে আমাদের সিদ্ধান্তটা রাইট ছিল? 2-in-1 যখন যে প্রণোদনা দিবে, 2-in-1 যখন যে ইনসেন্টিভ দিবে, সেই ইনসেন্টিভগুলো যদি আমরা রাইট টাইমে ফুলফিল করি, আপনি সকল কিছু সেই
12 বছর এখানে পরিশ্রম করতে হবে না, মাত্র 5 বছরই সেটা রিকভারি করা সম্ভব। যদি সেটা না হয়, যদি সেটা 5 বছরে নাও পারেন, অর্থাৎ সকল ইনসেন্টিভ আপনি যদি রাইট টাইমে মেনটেন নাও করতে পারেন, আগামী 10 থেকে 12 বছরে কিন্তু আপনার সেই জায়গায় অবশ্যই পৌঁছবেন, যেহেতু জাহাজ পৌঁছবে। বুঝে গেছে বিষয়টা? জাহাজ থেকে আপনি নেমে গেলে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না, সেটার দায়ভার কি কোম্পানি নেবে? কারণ জাহাজ তো তার লক্ষ্যে পৌঁছবেই। দেখুন, জাহাজ তার লক্ষ্যে পৌঁছবে, কিন্তু আপনি নেমে গেলেন, সেই দায়ভার কিন্তু কোম্পানির না। বুঝে গেছে না? যায় নাই। কিন্তু আপনি যদি লেগে থাকেন, সেটা হয়তো 5 বছরে না গিয়ে কি হয়তো 10 বছরে যাবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা যে সিদ্ধান্তটা নিছি, এই সিদ্ধান্তে আমাদের ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা কিভাবে বিলাই দিব, সেটা আমরা একটু দেখি। যেমন দেখেন, আমার পরিচিত একজন ছিল, গাজীপুরে ক্রিকেট খেলতো, ঠিক আছে? তো একদিন সে রাজবাড়ী মাঠে বোলিং করছে, সে 6 উইকেট পাইছে। ওই বিকালে খেলতেছে, সে 6 উইকেট পাইছে। স্থানীয় খেলা আর কি, এলাকায় এলাকায় খেলা। তো তারে আমার কাছে খুব ভালো লাগছে। আমি বললাম, কি ব্যাপার রফিক, তুমি আইসো, তোমাকে আমি আজকে লাঞ্চ করাইমো। কারণ তুমি না, লাঞ্চ না, ডিনার করাইমো, নাস্তা করাবো, যেহেতু তুমি আজকে ভালো বোলিং করছো। তো তারে নিয়ে গেলাম, ওইখানে আমাদের একটা হোটেল আছে, নাম হচ্ছে সুরমা। তো সুরমা হোটেলে খাইতে নিয়ে গেলাম। সে খাইতেছে, দেখলাম ভাত খাইতেছে, এটা লোকমা বানাচ্ছে, ভাতটা খাচ্ছে এইভাবে। কিভাবে? আমরা তো নর্মালি খাই, সে খাচ্ছে কিভাবে? এইভাবে। অর্থাৎ সে খাইতে গিয়েও সেটা বোলিং করে করে মুখের মধ্যে ঢুকাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? তাহলে তার চিন্তাটা কোথায়? তার চিন্তাটা কি খাওয়ার মধ্যে না বোলিং এর মধ্যে? তার সকল চিন্তাটা কিন্তু ওই খেলার মধ্যে জড়িত। তাহলে সে ভালো কেন করবে না? এখন আপনি চিন্তা করেন, আপনি যে সিদ্ধান্ত নিছেন, সকল ক্ষেত্রে সকল চিন্তায় কি এই সিদ্ধান্তের মধ্যে আপনি থাকতে পারবেন? তাহলে দেখেন, আজকে সকাল 10টায় প্রোগ্রাম, আপনাদের আস্তে আস্তে কেন 12টা বাজলো? বাজার তো কথা না, এইখানে তো আপনার আসা এসে পড়ার কথা 9টায়, কারণ আপনার চিন্তা এইখানে, ধ্যান এইখানে, জ্ঞান এইখানে, সবকিছু তো এইখানে। 12টা কেন বাজবে? কারণ সমষ্টিগত বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যেমন দেখেন, এখানে আপনারা কয়জন আছেন? 79 জন। আচ্ছা, আমরা ধরি 80 জন। এই যে 80 জন, আমরা একসাথে মিটিংটা শুরু করব। কেউ আসতে 1 মিনিট লেট করছেন। কয় মিনিট? 1 মিনিট। মনে করেন 80 জনের একটা প্রোগ্রাম, 75 জন চলে আসছে, 5 জন আসে নাই। 5 জন কয় মিনিট লেট করছে? 1 মিনিট লেট করছে। এই জন্য আমরা প্রোগ্রামটা 1 মিনিট লেটে শুরু করছি। এখন আপনি বলেন তো, আমরা কি 1 মিনিট লস করছি? কত মিনিট লস করছি? যেহেতু 80 জন থাকার কথা, 80 মিনিট লস করছি। রাইট অর রং? তাহলে আপনি একটু চিন্তা করেন, তাইলে আপনারা 80 জন যদি 120 মিনিট পরে আসেন, তাহলে 120 মিনিট ইন্টু 80, তাহলে কতক্ষণ সময় লস করেছেন একটু চিন্তা করেন। তাহলে আপনার মধ্যে যদি এই ফিলিংসটা না থাকে, আপনি যদি এটাকে রিয়েলাইজ না করতে পারেন, তাহলে আপনি নিজেকে ডেভেলপ কিভাবে করবেন? বুঝা গেছে না? যায় নাই। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগরতল। খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, আমরা কি অনেক সময় চিন্তা করি, আমাদের দেশে এখন লোক সংখ্যা কত? 17 বা 18 কোটি। ধরেন 17 কোটি লোক। তাহলে একটু চিন্তা করেন, আপনি থান্ডার্ড হয়ে যাবেন প্রত্যেক দিন, প্রত্যেক রাতে মিনিমাম 1.5 কোটি লোক না খেয়ে ঘুমায়। কত লোক ঘুমায়? 1.5 কোটি লোক রাতে না খেয়ে ঘুমায়, কারণ খাওয়ার সুযোগটা নাই। অথচ আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে বুঝবেন। যেমন ধরেন, যখন খাইতেছেন, তখন আমরা কি একটা দানা নষ্ট করি না এমন লোক কি খুব কম আছে? আপনার প্লেটের মধ্যে একটা ভাত রয়ে গেছে,
এরকম কি ম্যাক্সিমামেরই হয় না? একটা ভাত কেন, আমরা অনেক সময় বেশি ভাতও প্লেটে রেখে দিই। অনেক সময় এটা একটা স্টাইল, যত বেশি অপচয় করতে পারি এটা একটা স্টাইল, যে আমি নিছি খাইলাম না, এটা স্টাইল। যদি একটা করে ভাত হয় তাহলে 17 কোটি লোকে একটা করে ভাত যদি এক বেলা নষ্ট করে তাহলে কত কোটি ভাত? 17 কোটি ভাত। যদি এক দানা নষ্ট করি তাইলে এই 17 কোটি, এটা হিসাব করে দেখা গেছে 1 কোটি চাল বা 1 কোটি ভাত যদি আপনি ওজন করেন, এটার ওজন হবে 4.5 মণ। কত মণ? 4.5 মণ। তাহলে 17 কোটিতে কত মণ হবে? ইন্টু 17 নাকি? তাহলে 80 মণের মতো। আমরা যদি এক দানা পরিমাণ নষ্ট করি তাইলে হয় 80 মণের মতো। তাহলে একটু ভাবেন, প্রত্যেকে যদি সমষ্টিগতভাবে এই ছোট ছোট বিষয়গুলোকে ভাবি, ছোট ছোট বিষয়গুলোকে চিন্তা করি, তাহলে কতগুলো অভুক্ত লোকের রিজিক আমাদের মাধ্যমে রিকভারি হইতে পারে। সম্ভব না? সম্ভব না? ছোট ছোট বিষয়কেও আপনারা গুরুত্ব দিয়েন, ছোট ছোট বিষয়গুলো নিয়েও ভাইবেন। অনেক সময় আমরা ভাবি দূর তাকে বলবো, বললে জানি কি বলে, দূর তাকে বলবো, সে তো অনেক টাকা ইনকাম করে। অনেক টাকা ইনকাম করে এটা ফ্যাক্টর না। সে হয়তো 5 লাখ টাকা মাসে ইনকাম করে, কিন্তু সে কিন্তু আমার মতো রেসিডিউল ইনকাম করে না। সে 5 লাখ টাকা ইনকাম করে মাসে, সে যেদিন মারা যাবে সেদিন থেকে তার ইনকাম শেষ। তার কিন্তু আমি মারা গেল, আমার পরবর্তী জেনারেশন এটা থেকে ইনকাম করবে এবং এটা বাড়তেই থাকবে। তাহলে তার ইনকামটা বড় না আমার ইনকামটা বড়? সবসময় আপনার নিজেকে জানতে হবে। আপনার কনফিডেন্ট তখনই গ্রো হবে যখন আপনি নিজেকে জানবেন, যখন আপনি প্রতিষ্ঠানকে জানবেন, যখন আপনি সিস্টেমকে জানবেন। তো সুতরাং প্রত্যেকে জানার জন্য সময় দেন। আরো জানতে চান, আরো শিখতে চান, শিখেন। না শিখলে কিন্তু হবে না, না জানলে হবে না। ওই যে বললাম যে অ্যাডাল্ট কিন্তু আরেকটা অ্যাডাল্টকে শিখাই। বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? বাঁচার জন্য খাই। তাইলে একটা তরকারিতে মরিচ বেশি হইল না কম হইল, লবণ বেশি হইল না কম হইল, এটা নিয়ে এত ঝগড়া কেন, এত সমালোচনা কেন? একটা প্রোগ্রামে আমরা কেন জিজ্ঞেস করি আজকাল খাবার কেমন হয়েছে? দরকার আছে কোনো? ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। বাসায় একটু লেট করে গেলাম, খাবার কেন ঠান্ডা, মন কই থাকে? হ্যাঁ, দরকার আছে কোনো? দেখেন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে যদি খাবার প্রতি আপনার কোনো কমপ্লেন না থাকে। কারণ আমরা কিসের জন্য খাই? বাঁচার জন্য খাই। কমপ্লেন কার থাকে? যে খাওয়ার জন্য বাঁচে। তাহলে আমি বলতেছি খাওয়ার জন্য, বাঁচার জন্য খাই, কিন্তু মনে মনে কিন্তু আমরা চিন্তা করতেছি না আমরা খাওয়ার জন্যই বাঁচি। তাহলে কিন্তু হবে না। আপনি আজকে থেকেই খাবারের ব্যাপারে সকল কমপ্লেন বাদ দিয়ে দেন, দেখবেন সমাজের 10% to 20% প্রবলেম অটো সলভ হয়ে যাবে। আপনার সংসারের সমস্যা অটো সলভ হয়ে যাবে, প্রবলেম ক্রিয়েট হবে না। ছোট ছোট বিষয় থেকে কিন্তু বড় বড় প্রবলেম ক্রিয়েট হয়, ছোট কথা থেকে বড় কথা তৈরি হয়। এগুলোকে খেয়াল করতে হবে, দেখতে হবে। তাহলে আজকে থেকে কি আমরা সময়কে গুরুত্ব দিতে পারবো? টাইম কি মেনটেন করতে পারবো? টাইম মেনটেনেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি টাইম দিয়ে বিষয়গুলোকে মেনটেন না করেন তাহলে হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা যে কাজগুলো করব, লাঞ্চের পরে আমি 1-1.5 ঘন্টা আলাপ আলোচনা করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা সিদ্ধান্ত কি নিলাম? আমাদের মেইন সিদ্ধান্ত কি? কিছু সাব সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ মেইন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিষয়টা হচ্ছে এরকম, আমি কি আছি এইখানে, আমার অবস্থান কোথায়? এইখানে, বাট আমি যাইতে চাই এইখানে। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার গোল, এটা আমার লক্ষ্যবস্তু, আমি ওই জায়গাটায় পৌঁছবো। এখন আমি ওইখানে যাইতে গিয়ে কখনো কখনো কি হইতে পারে, হয়তো এদিকে এসে পড়লাম, কখনো এদিকে এসে পড়লাম, এদিকে এসে পড়লাম, এদিকে এসে পড়লাম, এটা হইতে পারে। এই জন্যই গোলটাকে একটা জায়গায় রাখতে হবে। অন্য জায়গায় যখন ডাইভার্ট হয়ে যায় তখন কি এটাকে আবার কারেকশন করে ওই জায়গায় নিয়ে যেতে হয়। তাহলে আমাদের মেন গোল কি? মেন গোল কি টাইম?
নাকি আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা 2-in-1 মাধ্যমে সফল হব? এটা তো আমাদের মেন গোল। 2-in-1 আমাদের কেরিয়ার হবে, এটা তো আমাদের মেন গোল। 2-in-1 মাধ্যমে নিজেকে ডেভেলপ করবো, এটা তো আমাদের মেন গোল। তাহলে মেন গোলটা কি? 2-in-1 মেন গোল কি? আমার প্রধান লক্ষ্য কি? এখন ওই জায়গায় 2-in-1 সফলতার জায়গায় পৌঁছতে আমার যত গ্যাপ আছে, কখনো কখনো লক্ষ্যচ্যুত হইতে পারি, কিন্তু ওই গোলটাকে সামনে রেখে আস্তে আস্তে কি ওই জায়গায় চলে যাব। এই ক্ষেত্রে দেখেন, মাথায় রাখতে হবে, আপনি খেয়াল করবেন দুইটা জিনিস। ধরেন আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন, নতুন একটা জায়গায় প্রকৃতি থেকে কিভাবে শিখবেন, বাস্তবতা থেকে কিভাবে শিখবেন, এটা মাথায় রাখবেন। অনেক সময় বলে না, বাস্তবতা এবং সত্য দুইটার মধ্যে ডিফারেন্ট কি, এটা জানেন? বাস্তবতা এবং সত্য দুইটার মধ্যে ডিফারেন্ট কি, এটা জানেন? আইডিয়া আছে আপনাদের? যেমন দেখেন, মিথ্যা কিছু সময়ের জন্য বাস্তব হয়ে থাকতে পারে। মিথ্যা কি কিছু সময়ের জন্য বাস্তব হয়ে থাকতে পারে, পারে কি পারে না? বাট সত্য এটা চিরন্তর। সত্যটা কি? চিরন্তর। বুঝে গেছে বিষয়টা? এই জন্য আপনি বাস্তবতার পিছনে দৌড়াইবেন তা না, আপনি কিসের পিছনে দৌড়াবেন? সত্যের পিছনে দৌড়াবেন। আরেকটা, বাহ্যিকভাবে দেখেই সেটার পিছনে দৌড়াবেন না, আপনার বিবেক কি বলে আপনি সেটার পিছনে দৌড়াবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবসময় মাথায় রাখবেন, রিলেশন ইকুয়াল ইমোশন। রিলেশন ইকুয়াল বিজনেস ইকুয়াল লজিক। আপনি রিলেশনকে কখনো লজিকের পাল্লা দিয়ে মাপবেন না, আপনি বিজনেসকে কখনো ইমোশনের পাল্লা দিয়ে মাপবেন না। বুঝা গেছে? উমুকে বলছে, আমি তাকে অ্যাভয়েডই করতে পারি নাই, সম্পর্কের খাতিরে তাকে ছাড়তে পারি নাই, এটা যাতে না হয়। ব্যবসাটা ব্যবসার খাতিরে দেখতে হবে, ব্যবসার ভাবে চিন্তা করতে হবে, ব্যবসায়িকভাবে চিন্তা করতে হবে, তাহলে আপনি সেখানে লস করবেন না। সময় লাগবে। বুঝা গেছে না? যায় নাই? তাহলে ব্যবসাটা কিসের সাথে মিলাবেন? লজিকের সাথে। আর সম্পর্কটা কিসের সাথে মিলাবেন? ইমোশনের সাথে। যদি আপনি রিলেশনকে লজিক এবং ব্যবসাকে ইমোশনের সাথে মিলান, সেখানে আপনি ফেল করবেন। এখন আমি যত কথা বলবো, সেই কথা আপনি বিবেক দিয়ে বিশ্লেষণ করবেন, লজিক দিয়ে বিশ্লেষণ করবেন, নট ইমোশন। ইমোশন দিয়ে সেটাকে বিশ্লেষণ করেন না। তো স্যার এত সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর কথা এখানে কোনো ভ্যালু নাই। ভ্যালুটা কিসের? লজিকের। আপনার লজিক দিয়ে বিশ্লেষণ করতে হবে কথাটার মধ্যে বাস্তবতা এবং সত্য কতটুকু, কথাটা সত্য কতটুকু, বা এটার মধ্যে সত্যতা কতটুকু। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখেন, সত্যের মধ্যে যখন থাকবেন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এটা কিন্তু ফুটে উঠবে। বুঝা গেছে? যেমন দেখেন, আমরা বগুড়াতে যতদিন ধরে বিজনেস করতেছি, আমরা যখন স্টার্ট করছি ওই সময় এরপরে আইসা অনেক প্রতিষ্ঠান শুরু করছে না, অনেক প্রতিষ্ঠান আসছে না, অনেক প্রতিষ্ঠান গেছে না, অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিবন্ধকতার শিকার হয়েছি না। এর মধ্যে কি অনেক প্রতিষ্ঠান আসছে, আবার অনেক প্রতিষ্ঠান কিন্তু চলেও গেছে, বাট 2-in-1 কিন্তু টিল এখনো আছে। এবং ইনশাল্লাহ 2-in-1 দীর্ঘ সময়, দীর্ঘদিন, আপনারা যেটা বলি যে রেসিডুয়াল ইনকাম করবেন, অর্থাৎ আপনার পরবর্তী প্রজন্ম ইনকাম করবে, সেই রকম একটা পজিশন ইনশাল্লাহ ডেভেলপ করে রেখে যাব। যেমন দেখেন, গত 3 বছর 3.5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতেছি, শ্রম যাচ্ছে, ঠিক আছে, আপনার সম্মান যাচ্ছে, অর্থ যাচ্ছে, সময় যাচ্ছে, সবকিছু কিন্তু যাচ্ছে। যাওয়ার পরে এটা মেনটেন করতেছি, এবং এখনো পর্যন্ত এটাকে কিন্তু ছেড়ে দেইনি, বাট 2022 সালে ছেড়ে দিব। কখন ছেড়ে দিব? এখন বলতে পারেন ওই সময় কেন ছাড়বো? কারণ ওই সময় কোম্পানি ইনশাল্লাহ একটা প্রফিটের জায়গায় আসবে। কারণ
গত 10 বছরে যা বিজনেস করছে আমি আপনাদেরকে বলছি 2021 সালে কিন্তু সমপরিমাণ বিজনেস করবে। এবং তাহলে 2021 সালে বিজনেস করলে 22 সালে কি ছেড়ে দিব বিষয়টা এটা বুঝাচ্ছি? তা কিন্তু না। বিষয়টা হচ্ছে যে 2021 সালে যেই গ্রোথটা হবে, যে গ্রাফটা হবে, এটা কি আর নিচের দিকে নামবে? ইনশাল্লাহ নিচের দিকে নামবে না, কারণ 2021 বেসমেন্টটা এখন নিচের দিকে নামার বেসমেন্ট আর না, এখন শুধু উপরের দিকেই ডেভেলপ হইতে থাকবে। তাহলে যখন পজিশন ডেভেলপ হবে, আমরা এটা চিন্তা করছি এবং নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি, একটা ট্রাস্টি বোর্ড ডেভেলপ করে সেই ট্রাস্টি বোর্ডের হাতে এটার পরিচালনা ভার দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এরকম, প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি চলমান থাকবে, আমি থাকবো কি থাকবো না এটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা কি, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টও ঘটে, আমি নাও থাকি, প্রতিষ্ঠান যাতে চলমান থাকে, প্রতিষ্ঠান কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট থাকবে না। বুঝা গেছে নাকি যায়নি? দ্যাট মিন্স কি, তখন মানুষের মধ্যে কি আস্থাটা তৈরি হবে না হবে না? এতদিন হয়তো বিভিন্ন জন চিন্তা করছে, বিভিন্ন জন ভাবছে বা ভাবতেছে যে হ্যাঁ তারা ভবিষ্যতে কিছু পাবে, এই চিন্তাধারা থেকে এটা ধরে রাখছে, তখন কিন্তু বলবে সমালোচনার অভাব নাই। কিন্তু যখনই এটা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে, আপনাদের ভিতর থেকেই এটা মেনটেন হবে, এই সমালোচনা করার কি সুযোগ পাবে? সুযোগ পাবে না। কারণ আপনাদেরকে বুঝতে হবে, একটা সফল মানুষ যেই জায়গায় হাত দেয় সেই জায়গায় কিন্তু সফল। বুঝা গেছে না যায়নি? 2021 সালের মধ্যে সফলতার মাধ্যমে সফলভাবে যদি আমি 21কে একটা আস্থার জায়গায় নিয়ে আসি বা নিয়ে আসতে পারি, তাহলে আপনার কি মনে হয় আমি যেই জায়গায় হাত দিই সেই জায়গায় সফল হব না হব না? কিন্তু 21কে লিগেলি এমনভাবে মেনটেন করবো, যেমন ধরেন লিগেলি প্রবলেমটা কোথায় হয়? টাকা ইন, টাকা আউট, প্রবলেমটা তো এই জায়গায় হয়। টাকা ইন এবং আউট দুইটা যদি ব্যালেন্স ঠিক না থাকে, ব্যালেন্স শিট যদি ওকে না থাকে, তখনই কিন্তু কোম্পানিতে প্রবলেম হয়। বুঝা গেছে? তো টাকা ইন এবং আউট এই দুইটা সিস্টেমকে আমরা যদি 100% অথেন্টিক করে দিই এবং টোটাল বিষয়টা যদি আপনাদের জন্য ট্রান্সপারেন্ট করে দিই, সকল অ্যাসোসিয়েটের টোটাল বিষয়গুলো কত সেল হচ্ছে, কত আসতেছে, কত যাচ্ছে, কারণ এইখান থেকে কোনো প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু আমাদের নাই। আমরা শুধু এটার জিম্মাদার, এটার আমানত গ্রহণকারী, যেই সিস্টেমটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সিস্টেমে ডেভেলপ করে দিয়ে আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য রেডি করে রেখে যাব। আমি কথাটা বুঝতে পারছি? তাহলে তখন প্রতিষ্ঠানের মধ্যে জন্য মানুষের আস্থা বাড়বে না বাড়বে না? সকলের ট্রাস্ট লেভেলটা হিউজ, একদম পাহাড় সমান হবে না হবে না? আমি কিন্তু আপনাদেরকে কালকেও বলছি যে এমন সময় আসবে যখন এই প্রতিষ্ঠানের ব্যাপারে ট্রাস্ট বাড়লো আপনার লাভ নাই। কেননা ওরা দলে দলে এসে 21 সাথে যুক্ত হবে, সে আপনার টিমে যুক্ত হবে কিনা এইটাই সে ফ্যাক্টর। তাহলে আপনাকে কি করতে হবে? নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করতে হবে, নিজের অনেস্টি ইমপ্রুভ করতে হবে, নিজের ইন্টিগ্রিটিকে ইমপ্রুভ করতে হবে, নিজের কনফিডেন্টকে ডেভেলপ করতে হবে, কমিটমেন্ট ওকে করতে হবে, ডিসিপ্লিন ঠিক করতে হবে, পোশাক আশাক ঠিক করতে হবে। অর্থাৎ আপনাকে দেখলে যদি ফিল করে যে হ্যাঁ সে যদি আমার মেন্টর হয়, সে হয়েছে আমার রাইট মেন্টর, তাহলে আমি তাকে চুজ করব। আপনার মেন্টরশিপটাকে ডেভেলপ করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে প্রতিষ্ঠান ডেভেলপ হলে আপনার লাভ নাই যদি আপনি নিজেকে ডেভেলপ না করতে পারেন। তাহলে যেহেতু আমরা ডিসাইডেড এবং আমরা কমিটেড, আমরা 21 নিয়ে আগাবো, 21 মাধ্যমে সফল হব, তাহলে এর সাথে সংশ্লিষ্ট সকল কিছুই তো জড়িত নাকি? তাহলে কি জড়িত? কি জড়িত? আর কি কি জড়িত? নিজেকে ডেভেলপ করা, ওইটাও তো এটার একটা অংশ। নিজের মেন্টরশিপকে বাছাই করা, এটাও কিন্তু একটা অংশ। নিজের পোশাক আশাককে ডেভেলপ করা, এটাও কিন্তু একটা অংশ। নিজের অনেস্টি ইন্টিগ্রিটি আরো ডেভেলপ করা, এটাও কিন্তু এই ডিসিশনের একটা অংশ, নাকি অংশ না? ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠান একটা শেপে চলে আসবে 2021 সালের ভিতরে। আপনি শেপে আসবেন কিনা এটা আপনি চিন্তা করে দেখেন। কি আমরা কি 2021 সালের মধ্যে নিজেকে শেপে আনতে চাই? নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাই? তাহলে অনেক বেশি স্টাডি করতে হবে, অনেক বেশি
শিখতে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। বুঝে গেছে না? যায়নি? প্রত্যেকের অবস্থান থেকে আমরা যত বেশি চ্যালেঞ্জ ফেস করব তত বেশি শিখব, যত বেশি মানুষের সাথে কথা বলবো তত বেশি শিখব, যত বেশি নেগেটিভ কথা শুনবো তত বেশি শিখব। কারণ নেগেটিভ কথা শোনাটাও শিখার একটা অংশ। বুঝে গেছে? আপনি কতটুকু নিজেকে অ্যাবজর্ব করতে পারেন, কতটুকু হজম করতে পারেন, এটাও কিন্তু শিখার একটা পার্ট। বুঝে গেছে বিষয়টা? এটাও কি শিখার একটা পার্ট। আর এটা প্রকৃতি আমাদেরকে কন্টিনিউয়াসলি শিখিয়ে দিয়ে গেছে। বুঝে গেছে? তো আপনারা প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। তো কোম্পানির কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের কিছু ট্যুর আছে, সেই ট্যুরগুলো কীভাবে অ্যাচিভ করবেন, কোম্পানির 2030 সাল পর্যন্ত কী গোল আছে সেই গোল, এবং আদার্স যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা লাঞ্চের পরে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই।